তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি লুসেন্টের যে বই আছে। লুসেন্টের বই আমরা জানি যে বইটা যেহেতু ইংরেজিতে অনেকেরই সমস্যা হয়, আমরা চেষ্টা করব যে লুসেন্টের বইটাকে যাতে লাইন ধরে ধরে অন্তত সমস্তটা পুরো লুসেন্টটা কভার করা যায় বাংলাতে। এবং আমরা একই সাথে চেষ্টা করব সায়েন্সের পার্টটা এনসিইআরটির বই থেকে করার জন্য। সায়েন্সের যে পার্টটা থাকবে সেটা আমরা এনসিইআরটির বই থেকে লাইন ধরে ধরে করব বাংলায়, ঠিক আছে? তো আজ থেকে শুরু করছি। আজকে লুসেন্ট আমরা প্রথম দিন ইতিহাস দিয়ে শুরু করব। প্রথম দিন ইতিহাস, একদিন ইতিহাস থাকবে, পরের দিন বিজ্ঞান, আবার ইতিহাস, আবার বিজ্ঞান, মানে একদিন করে নন সায়েন্স পার্ট চলবে আর একদিন করে চলবে বিজ্ঞানের পার্ট। তো আজ থেকে আমরা ইতিহাস দিয়ে শুরু করছি, কালকে আমরা বিজ্ঞান শুরু করব, ঠিক আছে? এই যে জিকে পড়ার জন্য কি কি উপকারিতা? হ্যাঁ, এবং আমরা জানি যে প্রত্যেকটা যে কম্পিটিটিভ পরীক্ষাতে তাতে কিন্তু জিকের একটা বিরাট বড় অবদান রয়েছে। অর্থাৎ জিকে মানে জিএস, এখানে সমস্তটা মিলিয়ে, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষাতে আমরা দেখা যায় যে ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি সমস্ত কিছুই কিন্তু লাগে। আর সায়েন্সও লাগে, কয়েকটা বিশেষ পরীক্ষা সেখানে বেশি করে সায়েন্স লাগে। সুতরাং আমরা সায়েন্সটা যেহেতু বেশি করে লাগে, তাই আমরা এনসিইআরটির বই যেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে সেগুলো আমরা আলোচনা করব। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো টিচার বা স্টুডেন্টের রিলেশনশিপ থাকবে না। আমরা এখানে সবাই বন্ধুরা মিলে একটা আলোচনা করব, মানে আমরা একসাথে শিখবো, ঠিক আছে? এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা একসাথে লাইন বাই লাইন ধরে একজন ছাত্র যেভাবে পড়ে আমরা সেইভাবে পড়ার চেষ্টা করব এবং সেইভাবেই বোঝার চেষ্টা করব। তো চলো আমরা আজকে শুরু করি। আমার পাশে রয়েছে আমার বন্ধু, আমার ভাই, এরা সব রয়েছে। অমৃত রয়েছে বাদিকে, ডান দিকে রয়েছে নিলয় ভাই, এদিকে সুদীপ রয়েছে, ওদিকে পল্লব। তো সবাই আছে। শুরু করা যাচ্ছে। প্রথমে আমরা শুরু করব, তোমাদের কাছে যাদের কাছে লুসেন্টের বইটা আছে তারা একটু লুসেন্টের বইটা বের করে নেবে, তাহলে ভালো হবে, সুবিধা হবে। আমরা শুরু করবো আজকে, যেহেতু ইতিহাস শুরু করছি তাই ফার্স্টে আমরা শুরু করবো যে এখানে যে আমরা দেখছি, আমরা একদম কিন্তু লাইন ধরে ধরে করবো, ঠিক আছে? ফার্স্টে যেটা বলেছে যে হোয়াট ইজ হিস্টোরি। সবাই অ্যাকচুয়ালি অনেকেই ভয় পায় কিন্তু এই যে ইতিহাস জিনিসটা কী, বা অনেকেই মানে আর্টসের ব্যাকগ্রাউন্ডে থাকে না। তো আমরা প্রথমে শুরু করছি, এখানে লেখা আছে আমরা হোয়াট ইজ হিস্টোরি। তো বলছে ইতিহাস হচ্ছে কি না, দ্য স্টাডি অফ পাস্ট ইজ কল্ড হিস্ট্রি। মানে স্টাডি মানে কি? স্টাডি মানে কি হচ্ছে পড়াশোনা, তাই তো? স্টাডি অফ পাস্ট মানে কি অতীত সম্পর্কে পড়াশোনা, সেটাই হচ্ছে কি ইতিহাস। আর ইতিহাস এই যেখানে বলছে দ্য ইংলিশ ওয়ার্ড হিস্ট্রি ইজ ডিরাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া। অর্থাৎ এই যে ইতিহাস শব্দটা, এটা একটা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে নেওয়া হয়েছে। তাহলে নিলয় কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? হিস্টোরিয়া। ওটা কী ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। আচ্ছা, এবার বলছে যে গ্রিক হিস্টোরিয়ান হেরোডোটাস ওয়াজ দ্য ফার্স্ট রিয়েল হিস্টোরিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে গ্রিক হিস্টোরিয়ান হেরোডোটাসকে বলা হচ্ছে প্রথম প্রকৃত হিস্টোরিয়ান, অর্থাৎ প্রথম একজন প্রকৃত ঐতিহাসিক। তাহলে কাকে বলা হচ্ছে ওই প্রথম প্রকৃত ঐতিহাসিক? হেরোডোটাসকে। তিনি কোন দেশের ইতিহাসবিদ ছিলেন? গ্রিক। আচ্ছা, গ্রিক ইতিহাস শব্দটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, গ্রিক শব্দ কোন শব্দ থেকে হিস্টোরি শব্দটা নেওয়া হয়েছে? কোন শব্দটা? ফার্স্টে বললাম হিস্টোরিয়া শব্দ থেকে নেওয়া হয়েছে ইতিহাস শব্দ। আচ্ছা, তাহলে এবার ঘটনা হচ্ছে, এইবার যে হেরোডোটাস, তাকে যে ফাদার অফ হিস্টোরি বলা হয়, অর্থাৎ ইতিহাসের জনক বলা হয়, তাকে কে বলেছিল ফাদার অফ হিস্টোরি? কে বলেছিল? সিসেরো। কে বলেছিল? তিনি একজন রোমান দার্শনিক। পল্লবে যা চলে আয়, অসুবিধা নেই, চলে আয়। আরে কোনো ব্যাপার না, তুই দেখ, বোঝাই যাচ্ছে, কোনো অসুবিধা না। আর ও থাকুক যায়, তুই বল। আচ্ছা, তো কে বলেছিল প্রথম? সিসেরো। তাহলে আমরা এখান থেকে এইটুকুর মধ্যে কয়টা জিনিস শিখলাম? একটা হচ্ছে ইতিহাসের যে পড়াশোনা তাকে বলা হিস্ট্রি শব্দটা আসলো কোন জায়গা থেকে? বলো, কোন জায়গা আসলো? হ্যাঁ, গ্রিক শব্দ কোন শব্দ থেকে আসলো? হিস্টোরিয়া শব্দ থেকে আসলো। আর এই হিস্টোরিয়া শব্দ থেকে আসলো ইতিহাস, তাই তো? এবার ইতিহাসের জনক কাকে বলা হচ্ছে? হেরোডোটাস। কে বলছে ইতিহাসের জনক তাকে? কে বললো যে তিনি ইতিহাসের জনক? সিসেরো। কোন জায়গার লোক ছিলেন তিনি? রোমান লোক ছিল, রোমান একজন দার্শনিক। আচ্ছা, কিন্তু ফাদার অফ মডার্ন হিস্ট্রি যদি বলি, অর্থাৎ আধুনিক ইতিহাসের জনক, তিনি হচ্ছেন জার্মান ঐতিহাসিকবিদ লিওপল্ড ভন র্যাঙ্কে। কি নাম? লিওপল্ড ভন র্যাঙ্কে। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন হিস্টোরি। ঠিক আছে, বোঝা গেল তাহলে এইটুকু। আশা করি পরে কিন্তু আমি আবার ধরবো এগুলো। এবার দেখ যে জার্মান ফিলোসোফার হেগেল, আশা করি সবাই জানে যে হেগেলের নাম অবশ্যই অনেকে
শোনা আছে। তো জার্মান যে ঐতিহাসিকবিদ, যার নাম হচ্ছে মানে ফিলোসফার, তার নাম হচ্ছে হেগেল, তিনি কি বলেছিল যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায়। এই কথাটা কে বলেছে? জার্মান ঐতিহাসিক ফিলোসফার হেগেল। হেগেল। আর হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি অ্যান্ড সেকেন্ড অ্যাজ ফার্স, অর্থাৎ ইতিহাস নিজে পুনরাবৃত্তি ঘটায়, কিন্তু প্রথমবার সে একদম মানে বিচ্ছেদ হিসাবে, মানে ট্র্যাজেডি হিসাবে, আর পরের বার হচ্ছে ফার্স, মানে একটা কৌতুক হিসাবে, একটা ড্রামা হিসাবে, ঠিক আছে, হাস্যকর বিষয় হিসাবে। তাহলে হেগেল কি বলেছিল? হিস্ট্রি রিপিট হয়, রিপিটস ইটসেলফ। আর কার্ল মার্কস কি বলেছিল? কার্ল মার্কস বলেছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি সেকেন্ড অ্যাজ ফার্স, ঠিক আছে, অর্থাৎ ওই ঘটনাটাকে একটুখানি বাড়ালো, উনি আর একটু বাড়ালো। আর তাহলে আপাতত এইটুকুর মধ্যে এই কয়টাই বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলোই বলবো, ঠিক আছে, এই যে আরও অনেক কিছু আছে, কিন্তু আমরা যেগুলো বেশি বেশি যেগুলো দরকার সেগুলোই বলবো। তাহলে এইটুকু আমরা আরেকবার ছোট্ট করে একবার রিভাইজ করে নিই। হ্যাঁ, তাহলে তুই বল, ইতিহাস শব্দটা কোন জায়গা থেকে আসলো? হিস্টোরিয়া। হিস্টোরিয়া। হিস্টোরি শব্দ কোন দেশের শব্দ? গ্রিক শব্দ। ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হচ্ছে? হেরোডাস। তা কে বলেছিল হেরোডাসকে ফাদার অফ হিস্টোরি? সিসেরো। তিনি কোন জায়গার লোক ছিল? রোমান লোক ছিল, তাই তো। এবার হিস্ট্রি রিপিটস ইটসেলফ কে বলেছে? না না, হেগেল। আর হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি সেকেন্ড অ্যাজ ফার্স, কার্ল মার্কস। ঠিক আছে, তাহলে কার্ল মার্কস হচ্ছে তোর, উনিও ওই জার্মান একজন অর্থনীতিবিদ, একজন ফিলোসফার, একজন অর্থনীতিবিদ। তাহলে হয়ে গেল। তাহলে দেখ এইটুকুর মধ্যে আমরা একটু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখ, এবারে এটা কোয়েশ্চেন আছে যে সিস্টেম অফ ডেটিং মানে বিসি আর এডির কনসেপ্ট। আশা করি তোরা অনেক শুনেছিস যে হিস্টোরিজ বইখানা। আচ্ছা, হেরোডোটাস একটা বই লিখেছিল, বলা হয়নি, সেটার নাম হচ্ছে দ্য হিস্টোরিজ। কি বই? সেটা লেখা হয়েছিল 430 বিসিতে। 430 বিসিতে। এবার দেখ, আমি যদি বলতাম 430 এডিতে লেখা হয়েছে আর 430 বিসিতে লেখা হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যখানা কি? বিসি আর এডির পার্থক্য কি? কোনো আইডিয়া আছে? হ্যাঁ, খ্রিস্টপূর্ব। বিসি মানে কি? আচ্ছা, পুরো নাম কি বিসির? বিফোর খ্রিস্ট, ঠিক আছে। আর এসি মানে, এডি মানে, এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি মানে হচ্ছে ইন দ্য ইয়ার্স অফ লর্ড। অ্যানো ডমিনি মানে ইন দ্য ইয়ার্স অফ লর্ড, মানে যীশু খ্রিস্ট যেহেতু প্রভু, অর্থাৎ তিনি তার যে সময় জন্ম হয়েছে তার পরের সময়টা তার সময়কাল হিসাবে, হ্যাঁ, লর্ডের সময়কাল হিসাবে ধরা হয়। তো তার জন্মের পর থেকে এডি হিসাবে ইউজ করবো, আর আগেরগুলো বিসি। এবার দেখ, একটা মজাদার বিষয় আছে। যদি আমি বলি যে কারো জন্ম 100 এডিতে হলো, তাহলে তার মৃত্যুর নিশ্চয়ই 150, 170 কি 180 এরকম এডিতে হওয়া উচিত, বা 200। কিন্তু যদি আমি হিসাব করি যে বিসিতে যখন যাব, কারো জন্ম যদি 500 বিসিতে হয়, তাহলে তার মৃত্যু কিন্তু ধরো 400 বিসিতে হবে। ব্যাপারটা কিন্তু এই জায়গায় এরকম, ঠিক আছে। হিসাবটা বুঝেছি, ব্যাপারটা বোঝা গেলো তো? সিম্পলভাবে বোঝার চেষ্টা করবি, তাহলেই হয়ে যাবে। হিস্টোরি, হ্যাঁ, দ্য হিস্টোরিয়া বইটা মানে দ্য হিস্টোরিজ বইটা লেখা ছিল 430 বিসিতে। কত বিসি? 430। আচ্ছা, এইবার আমরা চলে আসি যে কিছু ইম্পর্টেন্ট টার্ম, যেমন ডেটের সাথে কিছু ইম্পর্টেন্ট টার্ম। আচ্ছা বল, ডিকেড কাকে বলে? ডিকেড, ডিকেড মানে হচ্ছে 10 বছর। ডিকেড মানে কি? 10 বছর। আচ্ছা, এখানে বলেছে যদি বলে ফার্স্ট হাফ কোনো একটা, আচ্ছা আগে প্রথমে ধরে নিই একটা সেঞ্চুরি কাকে বলে? 100 বছর। তাহলে ফার্স্ট হাফ মানে কি হবে? হ্যাঁ, প্রথম 50 বছর, তাহলে পরের বছরটা হচ্ছে কি? সেকেন্ড হাফ। আচ্ছা, যদি বলা হয় মিলেনিয়াম, মিলেনিয়াম মানে 1000 ইয়ার্স, মানে 1000 বছরকে বলা হয় কি? মিলেনিয়াম। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দিয়ে নেয়, সেটা হচ্ছে 5 বছরকে একত্রে বলা হয় লাস্ট টার্ম, যেটা এই জায়গায় দিয়ে নেয়, হচ্ছে লাস্ট টার্ম বলে, ঠিক আছে। তাহলে 5 বছরকে লাস্ট টার্ম, 10 বছরকে ডিকেড। আর যদি 20 বছরকে কি বলা যেতে পারে? 20 মানে স্কোর বলা হয়, ঠিক আছে। স্কোর মানে 20 গুনতি হিসাবে স্কোর বলা হয়। স্কোর মানে 20, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর প্রথম 50 বছর হলে ফার্স্ট হাফ, সেকেন্ড 50 বছর হচ্ছে সেকেন্ড হাফ, আর টোটাল 100 ইয়ার্সকে বলা হবে তাহলে একটা সেঞ্চুরি, আর 1000 ইয়ার্সকে বলা হবে মিলেনিয়াম। আচ্ছা, এবার আমি বলি, আমরা ঐতিহাসিক জিনিস যখন হিসাব করি তখন দেখি এক্সাক্ট ডেট পাওয়া সম্ভব না। যদি আমরা বলি হরপ্পা সভ্যতা একদম 2650 বিসি থেকে শুরু হয়েছে, এটা কি বলা পসিবল? কারণ আমরা তো এটা অনেক ঐতিহাসিক বিষয়। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে সিরকা। কি ইউজ করি? সিরকা জিনিসটা ইউজ করি, ঠিক আছে। যেমন যদি বলি সিরকা 1500 বিসি থেকে 600 বিসি, মানে কি বোঝাচ্ছে? এই সময় কি ছিল? এই সময় ছিল বৈদিক সভ্যতা। সিরকা 1500 বিসি, সিরকা মানে হচ্ছে একটা মানে অ্যাপ্রক্সিমেট,
অ্যাপ্রক্সিমেট একটা টাইম আমরা যদি জানি না যখন, তখন আমরা সিরকা ইউজ করি, যে সিরকা এত বিসি থেকে এত বেশি, মানে বিফোর ক্রাইস্ট, কিন্তু সিরকা ইউজ করছি, মানে এক্স্যাক্ট ডেট আমরা জানি না, তাই জন্য আগে সিরকা মানে সি দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে, মানে সি এ ক্যালসিয়ামের মতন সি এ বা শুধু সি। আচ্ছা, তাহলে তো আশা করি দেখ এই পৃষ্ঠা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অনেক কিছু ছিল কিন্তু এই পৃষ্ঠা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। বৌদ্ধ কবে বললি? কি বললাম? বৈদিক, বৈদিক, হ্যাঁ 1500 বিসি থেকে 600 বিসি। বিসি আর ডিসি না কি জানো? হ্যাঁ বিসি আর এডি। আচ্ছা বল তাহলে বিসির পুরো নাম কি? বিফোর ক্রিস্ট। আর এডি মানে কি? অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি মানে ইন দ্য ইয়ার্স অফ লর্ড। হ্যাঁ ইন দ্য ইয়ার্স অফ লর্ড। আচ্ছা তাহলে বল, আচ্ছা বল তো হিস্টোরিজ, দ্য হিস্টোরিজ বইখানা কবে লেখা হয়েছিল? 430 বিসি। 30 বিসিতে। আচ্ছা ফাদার অফ হিস্ট্রি বলেছিল মানে আমাদের হেরোডোটাসকে, কে বলেছিল বলো? বলাই লাগবে কিন্তু এখানে, টেনশন নিবি না, এমনি রিল্যাক্সে বল। সিসেরো, রোমান দার্শনিক, ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে একটা মজাদার বিষয়, আমরা এই পরের পেজে চলে আসলাম, এখানে একটা খুব সুন্দর, হ্যাঁ এই জায়গায় ওই হ্যাঁ এই জায়গায় সিনথেসিস নিয়ে একটা থিওরিও আছে, ওই তোর থিসিস অ্যান্টিথিসিস নিয়ে থিওরি আছে হেগেলের, আর থিসিস অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিস নামে একটা থিওরি আছে কার্ল মার্কসের। ওটা এই জায়গায় মানে নেই, ওটা আলাদা। যাই হোক আমরা এবার পরে দেখব, সেটা হচ্ছে দেখ এখানে বেশ কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা ছক আছে, আমরা এই ছকটা এবার মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে, আলোচনার মাধ্যমে মনে রাখার চেষ্টা। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু ঠিক আছে যদি সবাই মিলে একটা একটা করে মনে রাখে, ঠিক আছে, আর তুই একটা বলতে পারলে ও একটা বলতে পারলে সবাই মিলে, তাহলে কিন্তু পুরো ছকটা মুখস্থ হয়ে যাবে। যে অনেক কটা ডেট আছে, অনেক কটা সাল আছে। দেখ এখানে বলা হচ্ছে যে কয়েকটা যুগের নাম দিয়ে আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে কলিযুগ। কলিযুগ কত থেকে শুরু হচ্ছে? ধরা হয় 3102 বিসি থেকে 3101 বিসি। এগুলো কিন্তু প্রতিদিন চর্চা না করলে ভুলে যাওয়া হবে, ঠিক আছে। না অ্যাপ্রক্সিমেট ধরা হচ্ছে যে 3102 বিসি থেকে 3100, মানে 3102 থেকে 3101 এই টাইম, মোটামুটি এই টাইম থেকে শুরু হয়, শুরু হচ্ছে, মানে অ্যাপ্রক্সিমেট ডেট পাওয়া চাপের ব্যাপার, তো শুরু হচ্ছে, মানে এটাকে ধরা হচ্ছে যে মহাভারত যুদ্ধের 20 বছর পর থেকে শুরু হচ্ছে। কি হচ্ছে, কবে শুরু হচ্ছে? 20 বছর পর থেকে শুরু হচ্ছে। তাহলে কলিযুগ কবে থেকে শুরু হচ্ছে? 3101 থেকে 3102 থেকে 3101, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে সপ্তর্ষি বা লৌকিকা, সপ্তর্ষি যুগ বা সপ্তর্ষি ক্যালেন্ডার বা লৌকিকা ক্যালেন্ডার। ওটা কত থেকে শুরু হচ্ছে? ওটা বলছে না কলিযুগ শেষ হওয়ার 25 বছর পর। আচ্ছা কলিযুগ কত ছিল? 2। তাহলে কলিযুগ শেষ হওয়ার 25 বছর পর মানে কত হবে? ভুলটা তো করবি, ওইটা বিসি বলা আছে, আমি বললাম কি 25 বছর পর মানে কি? হ্যাঁ 77 থেকে 76, 2 বলেছে মানে 25 বাদ দিলে কত হচ্ছে? 77। কলিযুগ কি তাহলে ওই সময় শেষ হয়ে গেল নাকি? 3102 এ শুরু হলো, আবার এই জায়গায় শেষ হওয়ার? না ওরম ব্যাপার না, এগুলো এক একটা ক্যালেন্ডার, মানে এক একটা যুগ, মানে এক একটা ক্যালেন্ডার অনুযায়ী যুগের হিসাব হচ্ছে। ধর এরকম ভাবে আমাদের কি যে ইংলিশ যে ক্যালেন্ডার আছে ওটা তো চলেই আসছে, তার 2000 বছর ধরে চলে আসলো, কিন্তু এই মাঝখানে যে তোর হর্ষ পিরিয়ড শুরু হচ্ছে, গুপ্ত পিরিয়ড শুরু হচ্ছে, এগুলো তো এক একজন শুরু করলো, তাই তাদের হিসাব অনুযায়ী শুরু হচ্ছে। যে তারা আমরা হিসাব করলাম, ধর গুপ্ত যুগ যেরকম শুরু হচ্ছে 319 এডিতে, ঠিক আছে, বা হর্ষ যুগ হচ্ছে 606 এডিতে। মানে কি আমরা এইটার রেসপেক্ট হিসাব করলাম যে গুপ্ত যুগ অত সালে শুরু হয়েছে, ওর একটা আলাদাই ক্যালেন্ডার, ওর এরার একটা আলাদাই ক্যালেন্ডার। এগুলো যা বললাম সব কিছুর ক্যালেন্ডারই আলাদা, কিন্তু আমরা একটা কিছুর ভিত্তিতে তো হিসাব করা দরকার। সেই জন্য আমরা কিছুর ভিত্তিখানা কি? ভিত্তিখানা হচ্ছে এই জুলিয়ান ক্যালেন্ডার, বা আমরা যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলি, যেটা আমরা ইউজ করি আর কি, সেই ক্যালেন্ডার ভিত্তিতে হিসাব করলাম যে আজ থেকে প্রায় 5000 বছর আগে যে ডেটটা শুরু হয়েছিল ওটা কলিযুগের মধ্যে ছিল। তারপরে মাঝখানে একটা সময় দেখা গেলো সপ্তর্ষি ক্যালেন্ডার ওই ডেটে শুরু হচ্ছে, বা মাঝখানে একটা সময় হিজরি ক্যালেন্ডার একটা ডেটে শুরু হচ্ছে, তো হিসাব হচ্ছে এরকম, মানে এগুলো এক একটা আলাদা আলাদা ক্যালেন্ডার, ঠিক আছে। তো সব কলি ক্যালেন্ডার শুরু হলো কত থেকে? 3102। আর তাহলে সপ্তর্ষি কত বছর পরে শুরু হয়েছে? হ্যাঁ 25 বছর পরে। আচ্ছা এইবারে সব থেকে যেটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রমা ক্যালেন্ডার বা কৃতা ক্যালেন্ডার বা মালবা ক্যালেন্ডার। কি তিনখানা নামে আছে কিন্তু, একটা বিক্রমা ক্যালেন্ডার বা কৃতা ক্যালেন্ডার, একটা হচ্ছে মালবা ক্যালেন্ডার। এইবার বল বিক্রমা ক্যালেন্ডারের সাথে খুব ইম্পর্টেন্ট ভাবে মিল করা আছে, সেটা হচ্ছে তোর শুরু করেছিল কে? সেটা হচ্ছে বিক্রমাদিত্য। এই যে বলেছে কমেন্সড বাই বিক্রমাদিত্য। বিক্রমা ক্যালেন্ডার কে শুরু করেছিল তাহলে? এর আরো দুটো নাম আছে, কি কি?
কৃতা ক্যালেন্ডার আর একটা হচ্ছে কি মালবা ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? আর মালবা ক্যালেন্ডার। ঠিক আছে, এবারে বিক্রমাদিত্য কে ছিল? তিনি ছিলেন না উজ্জয়িনী, অর্থাৎ এই যে বললাম না ওই ক্যালেন্ডারের নাম মালবা ক্যালেন্ডার। উজ্জয়িনী মানে হচ্ছে মালবা অঞ্চলের একটা মালবা অঞ্চলের জায়গা, ঠিক আছে? সেই জায়গার মালব মানে হচ্ছে উজ্জয়িনী। সেই উজ্জয়িনীর একটা লোকাল রাজা ছিল হচ্ছে কে? বিক্রমাদিত্য। তাহলে দেখ দুটো নাম কিন্তু যাতে পাওয়া গেল, বিক্রমাদিত্যের নাম অনুসারেই বিক্রমা ক্যালেন্ডার, আবার এই মালব অঞ্চলের তিনি রাজা ছিলেন বা উজ্জয়িনীর রাজা ছিলেন, সেই জন্যই কি তিনি নাম হচ্ছে কি মালব ক্যালেন্ডার। আর একটা নাম ছিল কৃতা ক্যালেন্ডার। ঠিক আছে, এইবার বল তিনি এই ক্যালেন্ডারটা চালু কেন করলো? তার এই ক্যালেন্ডারটা চালু করার প্রয়োজনীয়তা কেন পড়লো? সেটা হচ্ছে তিনি যে শকদের সাথে যুদ্ধ করেছিল। কাদের সাথে যুদ্ধ করেছিল? শকদের সাথে। সেই যুদ্ধ করার ফলে তিনি জয়লাভ করেছিল, সেই জয়লাভখানা স্মরণীয় করে রাখার জন্য তিনি ক্যালেন্ডার চালু করেন। কিন্তু কবে চালু করেন এই ক্যালেন্ডার? 58 বিসি বা 57 বিসি। 58 বিসি বা 57 বিসি। ঠিক আছে, কাছাকাছিতে চলে আসলো, মানে একদম ইয়েতে। হ্যাঁ, এডির কাছাকাছি চলে আসলো, শুধু 58। শুধু 58 বা 57। এরপর থেকে যা হবে সব এডিতেই চলে আসবে। তাহলে বিসিতে আমরা আপাতত 3খানা ক্যালেন্ডার পেয়ে গেলাম। একটা হচ্ছে কলি, যেটা শুরু হয়েছিল কবে? 3102 থেকে 3101। কত মহাভারত যুদ্ধের কত বছর পরে? 20 বছর। মহাভারত যুদ্ধের 20 বছর পর থেকে কলিযুগ শুরু হয়েছিল। আর তারপরের ক্যালেন্ডারের নাম কি ছিল? সপ্তর্ষি বা লৌকিক ক্যালেন্ডার। সপ্তর্ষি ক্যালেন্ডার কবে শুরু হয়? হ্যাঁ, কলিযুগের 25 বছর পরে। সেটা কত সাল হচ্ছে তাহলে? 3077 থেকে 3076 বিসি কিন্তু সব। আর তারপরে আর একটা ক্যালেন্ডার বললাম বিসিতে আছে, তার নাম কি? হ্যাঁ, শক ক্যালেন্ডার, মানে সরি বলে বিক্রমা ক্যালেন্ডার বা কৃত ক্যালেন্ডার বা মালবা ক্যালেন্ডার। এবার দেখ এই যে দুটো নাম আমরা কিভাবে পাবো? একটা হচ্ছে এই ক্যালেন্ডারটা নাম চালু করেছিল যে তার নাম ছিল বিক্রমাদিত্য, রাজা বিক্রমাদিত্য। তিনি কোন জায়গার রাজা ছিলেন? উজ্জয়িনী রাজা ছিলেন। উজ্জয়িনী রাজা হচ্ছে কি মালব। তাহলে সেই জায়গা থেকে তার নামটা একটা পাওয়া গেল। আর একটা এক্সট্রা নাম মনে রাখার দরকার, সেটা হচ্ছে কৃতা ক্যালেন্ডার। ঠিক আছে, তাহলে কবে চালু হয়েছিল এখানে? 58 বা 57 বিসি। 58 বা 57 বিসি। আচ্ছা, এবার হঠাৎ করে আমি একটা প্রশ্ন করে নিয়ে যাতে দ্য হিস্টোরিজ বইখানা কবে লেখা হয়েছিল হেরোডোটাসের? 430 বিসি। আর ফাদার অফ হিস্ট্রি কে বলেছিল হেরোডোটাসকে? সিসেরো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 3খানা ক্যালেন্ডার হয়ে গেল। এরপরে দেখ আমরা এবার একটু এডির দিকে আসি। ঠিক আছে, এই আচ্ছা একখানা বলা হয়নি, যেটা মানে বলা হয়েছে একবার, সেটা হচ্ছে বিক্রমা ক্যালেন্ডার কেন চালু করা হয়েছিল? হ্যাঁ, বিক্রমাদিত্য শকদের উপরে, হ্যাঁ শকদের মানে বধ করেছিল বা ওদের উপর বিজয় লাভ করেছিল, ওই জন্যই এটা স্মরণীয় করে রাখার জন্য এই ক্যালেন্ডারটা চালু হয়। আচ্ছা, এইবার আমরা চালু করব সেটা হচ্ছে শক এরা। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমি বলছি কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কে চালু করেছিল? শকাব্দ। একে বলে শক এরা বা শকাব্দ। ঠিক আছে, এটা একটা চালু হয়, এটা মার্ক করে রাখে একদম 78 এডিতে, মানে একদম পুরো বিশাল প্রমিনেন্ট একটা ডেট। ঠিক আছে, কারণ আছে, কারণ আমি বলছি সেটা। তাকে এটা চালু করে কি? কুষাণ রুলার কনিষ্ক। কে চালু করে? কনিষ্ক। কিসের অকেশনে? বলছে অন দ্য অকেশন অফ হিজ অ্যাসেন্ডেন্স টু দ্য থ্রোন। মানে অ্যাসেন্ডেন্স টু দ্য থ্রোন মানে হচ্ছে সিংহাসনে তিনি যে সময় বসলো সেই সময়কালটাকে তিনি স্মরণীয় করে রাখার জন্য এই একটা যে আমি ধর উনি এক কনিষ্ক, যে এই সময় বসলাম, আমি সিংহাসনে বসলাম, আমার থেকে এই সময় একটা ক্যালেন্ডার চালু হওয়া দরকার, এটা মার্ক করে। তো সেই অনুযায়ী উনি একটা চালু করলো, তার নাম হচ্ছে কি শক এরা। আচ্ছা, দক্ষিণ ভারতে মন দিয়ে শোন, দক্ষিণ ভারতে এই শক এরা কি নামে পরিচিত? শালিবাহন শকাব্দ। কি নামে পরিচিত? শালিবাহন শকাব্দ। ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই শক এরাকে কি করেছে? শক এরার যে ডেটটা কত? এই 78 এডি, ওই ডেটটাকে ফিক্স করেছে। তারপরে আমাদের যে নর্মাল যে ইংরেজির যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের ডেট অনুযায়ী বসিয়ে যে ক্যালেন্ডারটা পেলো সেটাকে নাম দিল কি? আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার। সেটাকে কিন্তু জাতীয় ক্যালেন্ডার হিসাবে কিন্তু ওটাকে কি করা হয়েছে? ওটাকে অ্যাডপ্ট করা হয়েছে। এবং তাহলে এটাকে কবে অ্যাডপ্ট করা হয়েছে? সেটা হচ্ছে 22 মার্চ 1957। কবে? 22 মার্চ 1957। না, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে। না, ইন্টারন্যাশনাল অ্যাডপ্ট করা হয়নি। আর এই আচ্ছা, এটা তো আমরা 22 মার্চ 1957 আমরা আমাদের নর্মাল যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, অর্থাৎ যে ক্যালেন্ডার ইউজ করি সেই হিসাবে পেলাম। কিন্তু অরিজিনাল যে শক এরা বা শকাব্দ, সেই অনুযায়ী কোন ডেটটা হচ্ছে? এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখানেও আসতে পারে। সেটা হচ্ছে 1 চৈত্র 1879 শক। ঠিক আছে, কি বললাম? শকাব্দ। 1 চৈত্র 1879 শকাব্দ। বাংলায় 1879 মানে বুঝলাম না কি? মানে দেখ 1957 ছিল,
এবার এখানে তো 1878 সালকে শূন্য হিসাবে ধরা হয়েছে, তো 78 বাদ দিয়ে দে। চৈত্র, হ্যাঁ, তো ওই জায়গার মাসগুলো তো অন্যভাবে হিসাব হয় না, চৈত্র আষাঢ় এরমভাবে হিসাব হবে, বৈশাখ, হ্যাঁ ওরমভাবে ক্যালেন্ডারের মাস আলাদা না, ওই মাসটা এরকম এক্স্যাক্টলি জানুয়ারি ফেব্রুয়ারি তো না, ওই মাসটা তো ফাল্গুন চৈত্র বৈশাখ এরকম হিসাব হবে, ঠিক আছে। তাহলে দেখ এই ক্যালেন্ডার, আমরা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার সম্পর্কে আসবো, একটু পরে আসবো। তাহলে শকেরা সম্পর্কে কমপ্লিট হয়ে গেল ব্যাপারটা, আশা করি। তাহলে একবার শকেরাটা হালকা আরেকবার বলিনি, কবে চালু হলো? 78। ঠিক আছে। কে চালু করলো? কনিষ্ক। তিনি কোন জায়গার রুলার ছিল? কুষাণ রুলার ছিল। আচ্ছা, শকেরা সাউথ ইন্ডিয়াতে কি নামে পরিচিত? সাউথ ইন্ডিয়াতে কি নামে পরিচিত? বল পল্লব, বল, মন দিয়ে শুনলেই পারবি। শালিবাহন শকাব্দ। আচ্ছা, তারপরে বল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কবে এই শকাব্দকে আমাদের জাতীয় ক্যালেন্ডার হিসাবে অ্যাডপ্ট করে? 1957। এই 22 মার্চ 1957টা শকাব্দতে কোন, হ্যাঁ কত হচ্ছে? 1879। কত মাসটা কি ছিল? ফার্স্ট চৈত্র। ঠিক আছে, তাহলে শক সম্পর্কে আমাদের একটু কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা চলে আসবো কালচুরি ক্যালেন্ডার। কালচুরি সেটা কবে চালু হয়েছে? 248 এডিতে। 248 এডিতে, ঠিক আছে। এটাকে যার প্রতিষ্ঠা, যে আর কি এর প্রতিষ্ঠা, তার নাম হচ্ছে অভির কিং ঈশ্বর সেন। কি কিং? অভির কিং, মানে অভিরের রাজা ঈশ্বর সেন, ঠিক আছে। তো এবং এটাকে পরবর্তীকালে যে চেদি রাজ্যের যে কালচুরি এবং যে ত্রৈলকুট যে রাজা, তারাও ইউজ করতে, মানে এই যে এখানে বলেছে যে লেটার অন ইউজড বাই তৈলকুটা রুলার অ্যান্ড কালচুরিজ অফ চেদি, তার মানে চেদি রাজ্যের, মানে চেদি বংশের যে কালচুরি এবং ত্রৈলকুট রুলার, তারাও কিন্তু ইউজ করেছিল এই কালচুরিটা, ঠিক আছে। তো কালচুরিটা তাহলে কবে চালু হয়? 248। এবং কে প্রতিষ্ঠা করে? অভির কিং ঈশ্বর সেন। কি বললাম? হ্যাঁ, অভির কিং ঈশ্বর সেন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা 1 2, তাহলে আমরা কালচুরি হয়ে গেল। দিয়ে এবার হচ্ছে কি গুপ্ত। কিসে আসবো আমরা? গুপ্ত। আরে তো ঠিক আছে, এবার আমরা কিসে আসবো? গুপ্ত। এবার বিশাল ইম্পর্টেন্ট কিন্তু গুপ্ত। আবার বল, গুপ্ত এরা যে চালু হয় সেটা হয় 319 থেকে 320 এডি। কি হয়? 319 থেকে 320। এটাকে কে চালু করে? শ্রীগুপ্ত না, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা শ্রীগুপ্তকে জানি, কিন্তু এটা কিন্তু শ্রীগুপ্ত চালু করে না। চালু করে হচ্ছে চন্দ্রগুপ্ত 1। চন্দ্রগুপ্ত 1 চালু করে। এবং হ্যাঁ, কখন চালু করে? তার যে সিংহাসনে বসা সেই সময় থেকে চালু করে, ঠিক আছে। এবং গুপ্তদের পতনের পর, এই যে বলছে আফটার দ্য ফল অফ গুপ্তাস দ্য মৈত্রকাস অফ বল্লভী ইউজড দিস এরা উইথ এ নিউ নেম বল্লভী সম্বাদ। মানেটা কি? মানে হচ্ছে গুপ্তদের পতনের পর যে বল্লভী রাজ্যের যে মৈত্রক বংশ ছিল, কি ছিল? কোন জায়গার? বল্লভীর। একটা নতুন নামে এই জিনিসটা চালু করে, সেটার নাম কি? বল্লভী সংহিতা। যেহেতু ওরা বল্লভীর লোক ছিল, বল্লভী রাজাকে ছিল, রাজা কারা ছিল বললাম? তাহলে কোন বংশ? মৈত্রক বংশ। বল্লভী রাজা ছিল মৈত্রক বংশ। তারা নতুন নামে চালু করে। নতুন নামটা কি? কি বললাম? বল্লভী সম্বাদ। যেহেতু বল্লভীর, তাই জন্য নামটা পরবর্তীকালে গুপ্ত এরার নামটা কি চেঞ্জ হয়ে কি হয়েছে? বল্লভী সম্বাদ। আচ্ছা, গুপ্ত এরার যে বিগিনিংটা, সেটাকে হিসাব কে ফিক্স করেছিল? যে 319 বা 320 থেকে শুরু হচ্ছে, এই জিনিসটা ফিক্স কে করলো? এটা ফিক্স করলো JF ফ্লিট। দেখ নামের মধ্যেই FF আছে, মানে ফিক্স করলো কে? ফ্লিট। JF ফ্লিট। তিনি ফিক্স করলো কত সালে? 1887 সালে। কত সালে? তাহলে গুপ্ত এরা এখন আরেকবার দেখা দরকার। গুপ্ত এরার যে প্রতিষ্ঠাতা, তার নাম কি? কোন সময় প্রতিষ্ঠা করলো? না, তার সিংহাসনে বসার সময়টা। আচ্ছা, তাদের গুপ্ত যুগের পতনের পর এই ক্যালেন্ডার কারা ইউজ করলো? পল্লবী না, বল্লবীর কোন বংশ? ও কিছু করা লাগবে না, এমনি ঠিক আছে, চলে। বন্ধ হলে কিছু হবে না, ও এমনি চলতেই থাকবে। হ্যাঁ, মৈত্রক বংশ। কোন জায়গার বংশ ছিল উনি? বল্লবীর। সেই জন্যই নামখানা কি দিল? বল্লভী সম্বাদ। আচ্ছা, গুপ্ত যুগের যে বিগিনিংটা, যে 319 না 320, এই বিগিনিংটা কে ডিসাইড করলো? কে ফিক্স করলো? JF ফ্লিট। কত সালে?
87 সালে 1887। আচ্ছা বল 1879 সালে কি ঘটনা ঘটেছিল আমরা একটু আগে বলার মধ্যে? ও ওই তোর আরে প্রথম যে শকাব্দ 1879 সালের, কিন্তু এটা বলা হয় ফার্স্ট চৈত্র, সেই হিসাবে কি আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার ইউজ করা হয়। আচ্ছা তাহলে আচ্ছা নিলয় তুই বল কালচুরি ক্যালেন্ডার কবে চালু করা হয়? কালচুরি 22 মার্চ। দেখিস তো ভুলে গেলি, কালচুরি ক্যালেন্ডার কবে চালু করা হয়? কালচুরি ওই তো 248 দেখ এই কালচুরিটা কে প্রতিষ্ঠা করেছিল? অভির কিং ঈশ্বর সেন ঠিক আছে। আচ্ছা পল্লব তুই বলবি এই অভির কিং ঈশ্বর সেন স্থাপনা করলো তো কালচুরি ক্যালেন্ডার, এটা পরবর্তীকালে কারা ইউজ করেছিল? কোন বংশের? চেদি বংশের কি ছিল? তৈলকুট রুলার, আর কি ছিল? কালচুরি। ঠিক আছে দেখ অর্ধেকটা প্রায় হয়ে গেছে, কিন্তু একটুখানি কষ্ট করে মনে রাখতে পারলে পরীক্ষায় হয়তো এই যাতে একটা কোয়েশ্চেন পেয়ে যেতে পারিস, এটি হচ্ছে আসল কথা। সোজা হিসাব, তুই যদি এমনি উপর দিয়ে 2-1টা শুধু পড়ে যাস তাহলে দেখা গেলো বাকিরাও যা বললো তুইও তাই পড়লি, এবার সেরমই হবে। আর যদি বাকিতে তুই একটু এক্সট্রা পড়িস তাহলে একটু এক্সট্রা কোয়েশ্চেন পারার সম্ভাবনা থাকবে। তাহলে যাই হোক, তাহলে আমরা এবার দেখব, আশা করি এইটুকুর মধ্যেই সমস্যা থাকার কথা না, ঠিক আছে। আচ্ছা শকোয়েরা সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে কী নামে পরিচিত? হালকা একটু রিভাইজ করে নিচ্ছি, বল মাথায় একটু জোর দে। কি শতাব্দী? শালিবাহন শকাব্দ। আচ্ছা তাহলে এবার গুপ্তদের পতনের পরে কারা গুপ্ত ক্যালেন্ডার ইউজ করেছিল? বল্লবীরা। তা কি নাম দিয়েছিল? কি নাম দিয়েছিল? সম্বাদ। কিন্তু ইউজ করেছিল মৈত্রকা, যারা বল্লবীর মৈত্রকা তারা। আচ্ছা গুপ্ত এরার টাইম পিরিয়ড ফিক্স করে কে? জে.এফ ফ্লিট। কত সালে? 87 সালে, 1887 সালে। এবার বল তাহলে কালচুরি বংশের প্রতিষ্ঠাতা মানে ক্যালেন্ডারের প্রতিষ্ঠাতা বা কালচুরি এরার প্রতিষ্ঠাতা অভির কি? ঈশ্বর সেন। হ্যাঁ ঠিক আছে, অভির কিং ঈশ্বর সেন কালচুরি, ঠিক আছে। কোন জায়গা ছিল অভির কিং কোন জায়গায় ছিল এটা আমার এক্স্যাক্টলি এখন জানা নেই, কিন্তু লেটার অন, ওই যে বলেছে লেটার অন, আমাদের পরবর্তীকালে ওই ক্যালেন্ডার চেদি বংশের যে তৈলকুট রুলার আর কালচুরি এরা কিন্তু ইউজ করে, ওই জন্য তার নামটা কিন্তু কালচুরি, ঠিক আছে। আচ্ছা কত সালে ছিল এটা? 248, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা যাব, গুলাবে না, এইগুলো সব রিভাইজ চলবে ওই জন্যই, ঠিক আছে। রিভাইজ বারবার না করলে হবে না এগুলো, ঠিক আছে। এবার আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু 319-20 পর্যন্ত এগোলাম আমরা। এবার আসবে হর্ষবর্ধন 606। এরপরে ইউজ করেছিল যে গুপ্তর পরে কি? গুপ্তর পরে যারা ইউজ করলো যে মৈত্রকা বল্লবী, আরে ও তো ওদের ক্যালেন্ডার ইউজ করেছিল, আমরা তো এগুলো অন্য, মানে এগুলো ক্যালেন্ডারই আলাদা। এবার সেই ক্যালেন্ডারগুলো যে টাইম থেকে শুরু হয়েছে সেই অনুযায়ী হিসাব করা হচ্ছে। এবার দেখ আমরা শুরু করবো, সেটা হচ্ছে হর্ষ ক্যালেন্ডার। হর্ষ কত? 606। কত? 606। আচ্ছা এটা কে ফাউন্ড করে? সুদীপ একটু এদিকে এসে বয় না, কি হয়েছে তাতে? আরে লোকজন না দেখতে পারলে ভালো লাগবে না। হর্ষ ক্যালেন্ডার কে প্রতিষ্ঠা করে? হর্ষবর্ধন, ঠিক আছে। তিনি কোন জায়গায় রাজা ছিল? কনৌজ, ঠিক আছে। কনৌজ। সিম্পল এইটুকুই মাথায় রাখ আপাতত, যে হর্ষ ক্যালেন্ডার প্রতিষ্ঠা হয় 606 সালে, 606 এডিতে। সেটা কে করে? হর্ষবর্ধন। তিনি কোন জায়গায় ছিল? কনৌজের রাজা ছিল, ঠিক আছে। আচ্ছা কিসের ভিত্তিতে? না ওনার যে সিংহাসনে আরোহণ করে সেই ভিত্তিতে, ঠিক আছে। তাহলে লাস্ট 3খানা ক্যালেন্ডার, মানে এডিরগুলো আমরা অলরেডি 4খানা বলে ফেললাম। শকাব্দ 78, শকাব্দ কত? তারপরে কি ছিল? 248 গেছিল কালচুরি, অভির কিং ঈশ্বর সেন, ঠিক আছে। 319 বা 320 গেছিল গুপ্ত। আর হর্ষ কতটি হলো? হর্ষ কত? বল পল্লব বল। 606। তাহলে পল্লব বল কালচুরি কততে ছিল? 248। কে করেছিল? অভির কিং ঈশ্বর সেন। আর শকাব্দ কততে হয়? 78 এডিতে হয়। হর্ষাব্দ কত থেকে চালু হয়? 606। আর গুপ্ত কত থেকে চালু হয়? 319 থেকে 320, ঠিক আছে। কে গুপ্ত টাইম পিরিয়ড ফিক্স করেছিল? জে.এফ ফ্লিট। কত সালে?
1887 দেখ এখন কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ তাও তো আর একটু কর, তারপরে আর গুলাবে, কম গুলাবে আরো, ঠিক আছে? আস্তে আস্তে করা লাগবে। তো হিজরি, এবার চলে আসবো আমরা কি হিজরি সাল 622, কত? 622 হর্ষবর্ধনের period করে হিজরি হিজরি 622। হ্যাঁ 622। এ কে করেছিল এটা? এই হর্ষবর্ধনের এটা ই ছিল হর্ষাঙ্ক বংশ নাকি যেন কি কনজের, কনজের রাজা ছিল। না কি পিরিয়ড ছিল এটা? হর্ষ থেকে, হর্ষ, হর্ষ period। হ্যাঁ হর্ষাব্দ বলা হয়, ওনার হর্ষাব্দ বলা হয়। 600 আচ্ছা, তো হিজরি হচ্ছে 622, হিজরি কত বললাম? 622 তাহলে 606 হর্ষ, 622 হচ্ছে হিজরি। কে ফাউন্ড করেছিল? উমর। কে ছিল? উনি হচ্ছে দ্বিতীয় খলিফা ছিল। কি ছিল? দ্বিতীয় খলিফা। উমর কে ছিল তাহলে দ্বিতীয় খলিফা। এবং তিনি কেন করেছিল না, তিনি বলছে যে টু কমেমোরেট দ্য হিজরাত ফ্রম মক্কা টু মদিনা বাই হযরত মুহাম্মদ, অর্থাৎ মক্কা থেকে। কি ওই ট্রেনে ঘোড়ায়? আরে না, এগুলো হচ্ছে তোর মুসলিমদের ক্যালেন্ডার, ঠিক আছে? ওই যে হযরত মুহাম্মদ যে তিনি মক্কা থেকে যে মদিনা গেছিল সেইটাকে রাখার জন্য, সেটাকে মনে রাখার জন্য, স্মরণে রাখার জন্য দ্বিতীয় খলিফা, তার নাম কি? উমর, তিনি এটা চালু করেছিল, ঠিক আছে? তাহলে কত সাল বললাম? 622। কে করেছিল? উমর। ইনি কে ছিল? দ্বিতীয় খলিফা। কি জন্য মনে রাখেছিল? মক্কা থেকে মদিনায় হযরত মুহাম্মদ গেছিল, সেইটাকে মনে রাখার জন্য, সেই ঘটনাটাকে। আচ্ছা 622। এবার হচ্ছে কোল্লাম, কত? কি কোল্লাম? 825 এডি। কোল্লামের সাথে মিল আছে, কেরালার মিল আছে। কোল্লামের সাথে নামের সাথে কেরালার মিল আছে। তো কেরালার যে মালাবার অঞ্চল, সেই জায়গায় হচ্ছে এই এরাটা ইউজ হতো। তাহলে কোল্লাম মানে কেরালা, মানে মালাবার, বোঝা গেল? তাহলে কত সাল? 825। কোল্লাম 825, ঠিক আছে? কোল্লাম 825। হিজরি 622। হর্ষাব্দ 606। কোল্লাম 825। আর শকাব্দ বিক্রম সংবাদ, বিক্রম সংবাদ 200 না বিক্রম সংবাদ আছে 58 বিসি আর 57 বিসি। ও আচ্ছা, হ্যাঁ, সব মাথায় রাখা লাগবে, আস্তে আস্তে মাথায় রাখা লাগবে। আমি আবার বলবো, এই সব আবার বলবো। আর একটা ওই যে সংবাদ ছিল না, 248 কালচুরি। হ্যাঁ, যাই হোক। আর একটা ছিল যে বল্লভী সংবাদ, তো গুপ্তকে বলা হয়। ঠিক আছে, গুলাবে না। আর 2-4টার পরে আমি আবার করে রিভাইজ করে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, এই সাল মুখস্থ করাই লাগবে, ঠিক আছে? এবার দেখ, তাহলে করলাম কত হচ্ছে? 825। 622 কি আছে? হিজরি। 606 কি আছে? হর্ষাব্দ। তাহলে 825 কি আছে? করলাম কোথায় আছে সেটা? দেখ 825 মানে মনে কর 25ই মনে কর পচা কলা, সেই হিসাবে মাথায় রাখ যে 825 পচা কলা, সেই অনুযায়ী মাথায় রাখ যে কেরালাতেই করলাম, কেরালায় পচা কলা, ঠিক আছে? সেই হিসাবে মাথায় রাখ 825, ঠিক আছে? যে কোনো উপায় মাথায় রাখ। তাহলে এরপরে হচ্ছে 879-তে চলে যাবো আমরা। কত যাব? 879। এই ক্যালেন্ডারটা হচ্ছে নেভারি ক্যালেন্ডার বা নেপালি ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? নেভারি বা নেপালি। 879 হচ্ছে নেভারি বা নেপালি। মানে দেখ 879 কিন্তু কোনোদিনও 880 হতে পারে না, নেভার। 879 কোনোদিনও কি 80 হতে পারে? পারে না, নেভার, কখনোই পারে না। তাই জন্যই 879 নেভারি। আর নেভারি মানে নেভারির সাথে মিল করে মাথায় রাখ নেপালি। আর এটা কে করেছিল? সেটা হচ্ছে জয়দেও মল। জয়দেও মল একটু বলো, আমরা যদি বাংলা ভাষায় করে নিই ব্যাপারটা, তাহলে জয়দেব মল, কিন্তু ব্যাপারটা ওরম না, জয়দেও মল। হ্যাঁ, তুই সে জয়দেব মনে রাখ, কিন্তু জয়দেও মল, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? কোন জিনিস নেভার? 879, ঠিক আছে? তাহলে কি সময় কি ছিল? নেভার ক্যালেন্ডার মানে নেভারি ক্যালেন্ডার মানে নেপালি ক্যালেন্ডার, ঠিক আছে? কে করেছিল? হ্যাঁ, জয়দেব না, জয়দেও মল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কালচুরি কত দিয়ে হয়? 248, ঠিক আছে? আর শক? সবগুলো হবে না, সবগুলো হবে না, 78। এমন হয় মানে ঠিক আছে, মাঝখানে থেকে একটা কোশ্চেন, পরীক্ষা তো মাঝখান থেকে আসবে, এরকম তো এগুলো আসবে না, মাঝখান থেকে আসবে, তখন মনে রাখা যায় তাহলে এরকমভাবে আসতে কোশ্চেন। গুপ্ত মানে মাথায় চলে আসা যায় 319 থেকে 320, এরকম আসা চাই। যে বিক্রম মানে হচ্ছে কি 58 থেকে 57 বিসি,
কালচুরি বলার সাথে সাথে কি 248 মাথায় চলে আসা চাই। যদি বলে করলাম তাহলে সাথে সাথে কি বললাম, এই যে আঠাশে কি বললাম করলাম সাথে কি ছিল যে করলাম কি, কেরালা হ্যাঁ 825 হ্যাঁ পচা কলা বলেছিলাম তো 825, 25ই পচা কলা ছিল। আর যদি নাভেরি বলি, নাভেরি মানে কি নেভার, নেভার মানে কত সাল, 879 মানে 79 কোনো সময় নেভার 80, ঠিক আছে ঠিক আছে। এবার মাথা রাখ। তাহলে এবার দেখ আর চারখানা আছে। একটা হচ্ছে চালুক্য বিক্রম, প্রথমটা কি ছিল শুধু বিক্রম, বিক্রম বা কৃত বা মালব ক্যালেন্ডার, যেটা উজ্জয়িনীর রাজা কে ছিল, বিক্রমাদিত্য করেছিল না, শকদের বধ করার পরে করেছিল। সেটা কথা ছিল 58 থেকে 57 বিসি, কিন্তু এইখানে দেখ চলে আসবে 58 থেকে 57 বিসি না, 1076 এডি, মানে প্রায় মানে কত 1000 বছরের তো বেশি হয়ে যাচ্ছে, 1000 বছরের আরও মানে অনেকটাই বেশি। তো কে করেছিল এখানে, 1000 কত 76, হ্যাঁ 76-এ 6 আছে, 76-এ কি আছে 6 আছে, 6 দিয়ে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে বিক্রমাদিত্য, ষষ্ঠ বিক্রমাদিত্য। তাহলে এইটা কিন্তু এই যে 76-এর যে 6 আছে ওই জন্যই মনে রাখবে এটা যে এই বিক্রমাদিত্য হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য। তাহলে কোন বিক্রমাদিত্য, ষষ্ঠ বিক্রমাদিত্য, ঠিক আছে। বিক্রমাদিত্য গুলো ছিল তার 100 বছর পর বাঁচছিল সেরকম না ওরকম ব্যাপার না, আরে না এই যে অন্য বিক্রমাদিত্য, এটা সেই কল্যাণী, এই হচ্ছে চালুক্য রুলার, কল্যাণীর যে চালুক্য বংশ ছিল সেই বংশের রাজার নাম ছিল ষষ্ঠ বিক্রমাদিত্য। এই বংশ অত উজ্জয়িনীর, অত মালবের বংশ, আর এ তো কল্যাণের যে চালুক্য বংশ আলাদা। তাহলে এটা কোন জায়গার রাজা, মানে উনি কোন বংশের রাজা ছিল তাহলে, কল্যাণের, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে কত সাল বললাম, 1076 হ্যাঁ তাই জন্য রাজার নাম কি, ষষ্ঠ বিক্রমাদিত্য। আর ওই বিক্রমাদিত্যের নামে আমি কিছু বলেছিলাম 1 2 3 4 কিছু বলিনি, ওরা ছিল 78 বিসি, 58 বা 57 বিসি। আচ্ছা গেল। এবার চলে আসলাম লক্ষ্মণ ক্যালেন্ডার বা লক্ষণ ক্যালেন্ডার। আচ্ছা বল লক্ষণ ক্যালেন্ডার একটা আইডিয়া কর যে কি জন্য লক্ষণ ক্যালেন্ডার চালু হতে পারে। লক্ষণ সেনের জন্য। লক্ষণ সেন কোন জায়গার রাজা ছিল, আমাদের বাংলার রাজা ছিল। লক্ষণ সেন বাংলার রাজা, পাল বংশ, সেন বংশ, সেই সেন, ঠিক আছে। কত সালে, 1119, কত 19, 1119, ঠিক আছে। তাহলে হচ্ছে উনি ওই সময়কার মানে 1119-এ চালু করে লক্ষ্মণ ক্যালেন্ডার, ঠিক আছে। আর দুইখানা আছে, আর হচ্ছে ইলাহি ক্যালেন্ডার চালু হয় 1556-তে। কখন চালু হয়, 1556-তে একটা বিশেষ ঘটনা ঘটে ইতিহাসে। কি ঘটনা বল বল বল, কোন একটা বিশেষ যুদ্ধ ঘটে অমৃত, 1556-তে বিশাল পানিপথের দ্বিতীয় যুদ্ধ, ঠিক আছে। প্রথম যুদ্ধ কততে হয়, 26, ঠিক আছে। যাই হোক এবার বল ইলাহি ক্যালেন্ডার খানা। আচ্ছা ইলাহি ক্যালেন্ডার খানা হচ্ছে তোর কে প্রতিষ্ঠা করে, মুঘল রুলার আকবর। কে করে, আকবর। দেখ উনি 56 হ্যাঁ দেখ উনি চালু করে হচ্ছে 1584, চালু করে কিন্তু 1584 থেকে, কিন্তু কাউন্ট করে কোন জাত থেকে, 1556 থেকে। অর্থাৎ উনি ওই সময় থেকে কোনো রাজত্বকাল শুরু হচ্ছে, ওই মানে উনি ওনার হিসাব করে যে ওই জায়গা থেকে আমার রাজত্বকাল শুরু হচ্ছে, ওই জন্য সেই অনুযায়ী ক্যালেন্ডারে চলবে। চালু হচ্ছে 1584, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে 1658 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব যে সময় আর কি সিংহাসনে বসে আর কি, উনি ওই ক্যালেন্ডারখানা চেঞ্জ করে দেয়, ওই ক্যালেন্ডারখানা তিনি অ্যাবলিশ করে দেয়, স্থগিত করে দেয়, ঠিক আছে। তাহলে হচ্ছে মুঘল রুলার আকবর তিনি 1584 সালে যে ক্যালেন্ডার চালু করে তার নাম কি, ইলাহি ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারের দিন কবে থেকে কাউন্ট হয়, 1556 সাল থেকে চালু করে 1584। হ্যাঁ কিন্তু ক্যালেন্ডারের দিনটা তার, ধর আমি যারা আজকে একটা ক্যালেন্ডার চালু করলাম, কিন্তু আমি দিন হিসাব করলাম আমার যেদিন জন্ম হচ্ছে সেদিন থেকে হিসাব করলাম, যে ওই দিন থেকে আমি 1 সাল হিসাবে ধরলাম। তাহলে আজকে আমার ধর 26 কি 27 এরকম একটা ক্যালেন্ডার দাঁড়াবে, সে অনুযায়ী আমি বললাম। তাহলে এবার পরে আর একটা ক্যালেন্ডার রয়েছে, সেটা হচ্ছে রাজশকা 1674। কি কথা বললাম, এটা করে মারাঠা ছত্রপতি শিবাজি। কে করে, ছত্রপতি শিবাজি। 1674 উনি সিংহাসনে বসার সময় মনে রাখার জন্য। তাহলে ক্যালেন্ডার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা লাস্ট চারখানা আরেকবার বলবো, ঠিক আছে। চালুক্য বিক্রম যে ক্যালেন্ডার, সেখানে কে করে, নামের মধ্যেই আছে দেখ, অষ্টম কৃষি হয়, ষষ্ঠ মানে তাহলে এবার ক্যালেন্ডারের ডেট কত হবে, 1076। নামের পাশে 6 আছে ওই জন্য 6। দেখ চালুক্য বিক্রম মানে তাহলে কোন জায়গায় রাজা ছিল উনি,
চালুক্য বংশের রাজা ছিল। চালুক্য বংশটা কোন জায়গা ছিল? কল্যাণের চালুক্য। কোন জায়গার চালুক্য? কল্যাণ চালুক্য। তাহলে কে চালু করে? বিক্রমাদিত্য। কিন্তু বিক্রম দেখা যায় 1076 মানে 6 আছে, তাহলে বিক্রমাদিত্য ষষ্ঠ বিক্রমাদিত্য। আচ্ছা, লক্ষ্মণ সেন যেটা করে ওখানে কি করে? লক্ষণ সেন 1119 লক্ষণ ক্যালেন্ডার, ঠিক আছে, 1119। আচ্ছা, এবার বল ইলাহি ক্যালেন্ডার কে করে? আকবর। কবে চালু করে? চালু করে 1584। ক্যালেন্ডার গোনা হয় কবে থেকে? 1556। ক্যালেন্ডারটা গোনা হয় 1556 থেকে, কিন্তু চালু হয় কত? 1584। এবার কে বন্ধ করে? ঔরঙ্গজেব। কবে বন্ধ করে? সিংহাসনে আসার পর 1600 ডেট বল মানে 1658, ঠিক আছে। ওই সময় ও চালু করে এটা বন্ধ করে নাকি? না, ওই সময় ওর মতো অন্য কিছু করে, মানে ওর এই ক্যালেন্ডার বন্ধ। 1658 বন্ধ করে। হ্যাঁ, তাহলে বল কোল্লাম ক্যালেন্ডার। হ্যাঁ, কোল্লাম হচ্ছে কেরালার। হ্যাঁ, 825। 825, ঠিক আছে। আর নাভেরি ক্যালেন্ডার? কি ক্যালেন্ডার? নাভেরি 879। নেভার বললাম, নেভারি নেপালি 879, ঠিক আছে। তারপরে তোর করলাম হিজরি কত? 622। পল্লবের মধ্যে 622 কে করে? বল তাড়াতাড়ি বল, নিলয় বল। উমর কে ছিল উনি? দ্বিতীয় খলিফা। কি মনে রাখার জন্য? হযরত মুহাম্মদের সেই। হ্যাঁ, কোন থেকে? মক্কা থেকে মদিনা। আচ্ছা, গুপ্ত বংশ কবে? গুপ্ত এরা কবে চালু হয়? গুপ্ত 319 19 থেকে 320। আচ্ছা, গুপ্ত এরা টাইম পিরিয়ড কে ফিক্স করে? ফ্লিট কত সালে ফিক্স করে? 1887 সালে, ঠিক আছে। গুপ্ত এরা যে চালু হয়েছিল সেখানে যে বল্লভীতে চালু হয় যে এরা, সেখানে কি নামে পরিচিত? বল্লভী সংবাদ, ঠিক আছে। কারা করেছিল এখানে? বল্লভী রাজা কারা ছিল? বল্লভী কোন বংশের রাজা ছিল? বল তাড়াতাড়ি। মৈত্রক, ঠিক আছে। আচ্ছা, কে করে গুপ্ত বংশের ক্যালেন্ডার? প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, বল এবার কালচুরি ক্যালেন্ডার কবে? 248 কে করেছিল? অবির কিং ঈশ্বর সেন। হ্যাঁ, অবির কিং। হ্যাঁ, মনে কর অভি নামে একটা ব্যক্তি ঈশ্বর সেনের বাড়ির থেকে কলা চুরি করেছে, আর কিছুই না, সেই সময় মাথায় রাখ। যদিও এমনি বললাম, হ্যাঁ, অবির কিং ঈশ্বর সেন, কলা মানে কালচুরি, ঠিক আছে। অভির কিং ঈশ্বর সেন। আচ্ছা, এটা কিন্তু লেটার অন এই যে কালচুরি নামটা হলো, ঈশ্বর সেন চালু করে, তাহলে কালচুরি নামটা কি করে আসলো? কারণ কি এটা পরবর্তীকালে যে চেদি বংশের যে তোর এই কালচুরি আর তৈলকুট যে শাসকরা, তারা কিন্তু ব্যবহার করেছিল, ওই জন্যই নামখানা কিন্তু কালচুরি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বল শকেরা কবে চালু হয়? 78। শকেরা সাউথ ইন্ডিয়া কি নামে পরিচিত? বলবি, চার ধর্ম শেষে বলবি, বলবি। সাউথ ইন্ডিয়াতে শকেরা কি নামে পরিচিত? তুই বল কবি। হ্যাঁ, শালিবাহন শকাব্দ, ঠিক আছে। আচ্ছা, এই ক্যালেন্ডারটা আমাদের কবে ন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে অ্যাডাপ্ট করা হয়? 22 মার্চ 1877। দাঁড়া 22 মার্চ যখন বলিস তখন তো হ্যাঁ, তখন 1957 বলা হয়, কারণ ওটা তখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার আছে। আর যদি আমরা ওই হিসাবে করি, যে শকাব্দ হিসাবে কত হচ্ছে? দাঁড়া, বল কি চৈত্র? ফার্স্ট চৈত্র 1879, ঠিক আছে। আচ্ছা, এবার বল, এবার আমরা বলেছিলাম বিক্রমা নিয়ে আর একটা ক্যালেন্ডার ছিল, তার 3টে নাম ছিল, কি? মালব ক্যালেন্ডার, কৃতা ক্যালেন্ডার, আর একটা হচ্ছে এটা কি ছিল? বিক্রমা ক্যালেন্ডার। সিম্পল, বিক্রমা, কৃতা আর হচ্ছে মালবা। আর ওটা ছিল চালুক্য বিক্রম, যেখানে 1076 সালে ষষ্ঠ বিক্রমাদিত্য করে চালুক্য রাজ। কিন্তু এইখানে হচ্ছে কি বিক্রমা ক্যালেন্ডার বা কৃতা ক্যালেন্ডার বা মালব ক্যালেন্ডার। এটা কবে হয়? 58 বা 57 BC। কে করেছিল?
বিক্রমাদিত্য কি জন্য করেছিল? সিংহাসনে মনে রাখ- সিংহাসনে বসার জন্য, তাই না নানা শখদের সব, হ্যাঁ উনি শকদের পরাজিত করেছিল সেখানে স্মরণে রাখার জন্য। ঠিক আছে, উনি কোন জায়গায় রাজা ছিল বললো? এই ক্যালেন্ডার মধ্যে নামের মধ্যেই তো আছে বিক্রম ক্যালেন্ডার বা কৃত ক্যালেন্ডার বা মালব ক্যালেন্ডার বললাম, তাই তাহলে জায়গাটার নাম কি? মালব। উজ্জয়িনী রাজা ছিল উনি, মালবে ছিল। ঠিক আছে, হচ্ছে তো। আর বল, আর দুটো জিনিস ছিল বিসিতি। বিসিতি টোটাল তিনটে জিনিস ছিল, একটা তো হয়ে গেল যে বিক্রমাকৃত, আর এখানে আর দুটো ছিল, একটা ছিল কলি, একটা ছিল লৌকিক বা সপ্তর্ষি। সপ্তর্ষি বা লৌকিকটা কত সালে চালু হয়? 288 নানা সপ্তর্ষি ক্যালেন্ডার বললাম না, 3077 থেকে 3076। 25 বছর ওটা কিসির 25 বছর পর? কলিযুগ শেষ হওয়ার 25 বছর পর। 3102 3000 হ্যাঁ হ্যাঁ, ও 3102 তো কলিযুগ হয়। সেটা ওখানে হ্যাঁ, ওর 25। আর কলিযুগটা কবে শুরু হয়েছিল? 3102 থেকে 3 হ্যাঁ, কিন্তু ওটা কিসির পরে? মহাভারত যুদ্ধের 20 বছর পরে সৃষ্টি হয়েছে। তাহলে মোটামুটি এক ক্যালেন্ডার কিন্তু এক। হয়েছিল 3122-23। ও না, ও তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল তখন, তোরা এডি ধরলি। না হ্যাঁ। না, মহাভারত যুদ্ধ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম, মানে এই হিসাব অনুযায়ী। যাই হোক, তাহলে দেখ এটা কিন্তু বেশ যে মানে একটা বিশাল ক্রিটিক্যাল পার্ট ছিল, হ্যাঁ সেখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা যদি আর 2 দিন তোরা যদি মানে ইয়ে করি, ধর পরের দিন তারা কালকে তার বিজ্ঞান হবে, তাহলে তার পরের দিন যখন আবার ইতিহাস হবে, তখন যদি আর একবার তোরা যদি রিভাইজ করিস, ঠিক আছে, তাহলে কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে চলে যাবে। প্লাস আরও 2-1 দিন পরপর যদি আরেকদিন রিভাইজ করায়, পরের বার কিন্তু এত টাইম লাগবে না। বুঝে নিলি ব্যাপারটা, যে নামগুলোর সাথে কিন্তু পরিচিত হয়ে যাচ্ছিস, যে মৈত্রকা, পল্লবী, জে, ফ্লিট, হর্ষ, হিজরি, এই যে ব্যাপারগুলো, টার্মসগুলো মাথার মধ্যে যাচ্ছে তো, যে এরপর এবার রিভাইজ করে দেখি কোনো না কোনোভাবে মাথার মধ্যে চলে যাবে। ঠিক আছে, এবার তুই পল্লব আমার কাছে বল যে দ্য হিস্টোরিস বইখানা কে লিখেছিল? হেরোডোটাস। তা হেরোডোটাসের লেখা যে বই, সেই হিস্টোরি, সেটা কবে লেখা হয়েছিল? কবে লেখা? 430 কি বিসি। পল্লব তুই তুই আমার কাছে বলবি, ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? হ্যাঁ ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? ওটা হেরোডোটাস। কিন্তু ফাদার অফ মডার্ন হিস্ট্রি কাকে বলা হয়? ওই যে নাম বলেছিলাম একটা, ওই যে বল 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 বল। লিওয়েল নাম এল দিয়ে নামটা ছিল, এল দিয়ে নামটা ছিল, বল। লিওয়েল লিওপল্ড ভন র্যাঙ্কে। লিওপল্ড ভন র্যাঙ্কে, র্যাঙ্কে, ঠিক আছে, তাকে বলে ফাদার অফ মডার্ন হিস্ট্রি। এবার বল যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ কে বলেছিল? ওই যে বিগুয়ের আছে না হেগেল। হেগেল বলেছিল হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ফার্স্ট অ্যাজ কি? ফার্স্ট অ্যাজ কি? ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফার্স। এটা কে বলেছিল? কার্ল মার্কস বলেছিল। ঠিক আছে, তাহলে বল ডিকেড, তাহলে বল 5 বছরকে কি বলা হয়? 5 বছরকে বলা হয় লাস্ট টার্ম। 10 বছরকে বলা হয় 10 বছর বলেছি ডিকেড। প্রথম 50 বছরকে বলা হচ্ছে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। তারপরে 100 বছরকে সেঞ্চুরি, 1000 ইয়ার্সকে বলা হচ্ছে মিলেনিয়াম। আর কোনো ডেট না জানা থাকলে কি বলবো? বল বল তাড়াতাড়ি। সিরকা। আনুমানিক এতজন লোক পড়তে শুধু ওর মনে থাকছে, বাকিদের কারো মনে থাকছে না। কেন মনে থাকছে না? একই সাথে কিন্তু আমি কিন্তু একই বক্তব্য দিচ্ছি যে এদের মনে থাকে। ভুলে গেছিলাম ওই ইয়েটা কি জানো, ফাদার মডার্ন হিস্ট্রি। হ্যাঁ, লিওপল্ড ভন র্যাঙ্কে। ভন র্যাঙ্কে, ঠিক আছে। সবাই অ্যাটেন্টিভ হওয়া, নাহলে কী করে হবে? এরকম ছাড়া ছাড়া মাইন্ড থাকলে কী করে হবে? তাহলে কী গেল? তাহলে কোন জায়গায় ছিলাম আমরা? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা বিসি আর এডির মধ্যে দেখলাম যে বিসি আর এডি মানে কি, যে বিসি মানে কি বিফোর অফ ক্রিস্ট। তুই এটা পুরো নামটা তুই বলবি। এডির পুরো নাম কি? হাসবি না, হাসবি না। এডির পুরো নাম কি? অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আচ্ছা, বারবার মনে কর, ভয় পাবি না। আচ্ছা, এবার বল ঔরঙ্গজেব কত সালে কোন ক্যালেন্ডার তিনি অ্যাবলিশ করে দেয়? ওই ইয়ে ঔরঙ্গজেব আকবরের যে ক্যালেন্ডার 1658 সালে বন্ধ করে। 58 তো 1658 সালে উনি কিন্তু ক্যালেন্ডার বন্ধ করে। কোন ক্যালেন্ডার বন্ধ করে? জানো শুধু একটু ছড়িয়ে না এদিকে, নাহলে মানে ব্যাপার। আকবরের যে ক্যালেন্ডারটা ছিল, আরে না, একই বিষয় না, একটু লোকজন বেশি থাকলে ভালো লাগবে। আকবরের যে ক্যালেন্ডার, হ্যাঁ হ্যাঁ পরের দিন মুখ দেখো। যাই হ্যাঁ, হোক, তো কত সালে? 1658 সালে। 1658 তাহলে কি 1658 সালে কি ক্যালেন্ডার বন্ধ করে? বল বল।
আকবর যে ক্যালেন্ডারটা চালু করেছিল হ্যাঁ, তো চালের নাম কি? তার হচ্ছে মানে ইয়ে হিসাবে ইলাহি। ইলাহি ক্যালেন্ডার কবে চালু হয়? 1556 থেকে ডেট শুরু হয়, কিন্তু চালু হয় 1584 থেকে চালু হয়। ঠিক আছে, এবার বল কোল্লাম ক্যালেন্ডার কবে চালু হয়? কোল্লাম কেরালা প্রচার করা মানে 825 825। নাভেরি ক্যালেন্ডার পল্লব কত সালে? পল্লব বলবে, পল্লব বলবে, দাঁড়া 800 দাঁড়া পল্লব মনে করতে না, বয়স হচ্ছে অন্য কিছু ছিল। পল্লব বলবে। নাভেরি মানে আমি কি বলেছিলাম যে নাভেরির সাথে আমি কি ট্রিক্স বলেছিলাম? নাভেরি নেপালের নেভার কি না ওই 879 880। নাভেরি মানে কি বললাম যে 879 মানে নেভার 880, মানে 879 কোনো সময় নেভার 880, কোনো সময় 880 হতে পারে না। 79 মানে 79 তো, তাহলে নেভারই বললি তুই 879 বলবি। ঠিক আছে, আচ্ছা এবার বল লক্ষ্মণ ক্যালেন্ডার সেটা কবে থেকে চালু হয়? 1119। গুড নিলয়, গুড। আচ্ছা অভির কিং ঈশ্বর সেন কোন ক্যালেন্ডার চালু করে? ঈশ্বর সেন ওই তো বল ঈশ্বর সেন কি চুরি করেছিল বলেছিলাম? কি অভি কাদের বাড়িতে চুরি করেছিল? ঈশ্বর সেনের বাড়িতে চুরি করেছিল। কি চুরি করেছিল? কলার কাঁদি চুরি করেছিল। খালি কলা। হ্যাঁ, কত সালে? 248। ও মানে অভি মনে কর, অভি ঈশ্বর সেনের বাড়ি থেকে 2-4টে কলা চুরি করেছিল। কি? অভি ঈশ্বর সেনের বাড়িতে মনে কর, অভি ঈশ্বর সেনের বাড়ি থেকে 2-4টে কলা চুরি করেছিল, মানে 2-4টে মানে 248 কলা চুরি করেছিল, মানে কাল চুরি। বুঝতে পারছিস? এবার এই কালচুরি ক্যালেন্ডারটা কারা ইউজ করেছিল? অ্যাকচুয়ালি তৈলক্য ট্রুলার আর কালচুরি চেদির যে, হ্যাঁ চেদির যে কালচুরিরা তারা চেদি। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেল। শালিবাহন শকাব্দ কোন ক্যালেন্ডার? ওই ইয়ে তো সাউথ ইন্ডিয়াতে যেটা শকাব্দ ক্যালেন্ডার। ঠিক আছে, আশা করি এটুকু আমরা বুঝলাম। ঠিক আছে, মোটামুটি এই যে অনেকটা বোঝা হলো। এবার আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, বারবার বলেছেন যে ইংলিশ ক্যালেন্ডার, তাই তো? যে আমরা নর্মাল এখন যে ক্যালেন্ডারটা ইউজ করি তাকে কি বলা হচ্ছে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। এবার দেখ এই ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি আগে অন্য নাম ছিল। ঠিক আছে, ফার্স্টে অ্যাকচুয়ালি এই ক্যালেন্ডারটা যখন ইউজ করে মানে ইন্ট্রোডিউস করা হয় তখন অ্যাকচুয়ালি রোমান কিং জুলিয়াস যে সিজার, নাম শুনেছিস তোরা কেউ? জুলিয়াস সিজার নাটকও আছে, সিনেমাও আছে। তো জুলিয়াস সিজার 46 বিসি, কত বিসি? 46 বিসিতে যে ক্যালেন্ডারটা চালু করে তার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। যেহেতু ওনার নাম কি ছিল? জুলিয়াস সিজার, তাই জন্য ক্যালেন্ডার নাম কি হয়েছিল? জুলিয়ান ক্যালেন্ডার। কত বিসি? 46 বিসি। সিম্পল একটা ব্যাপার, শুধু 46 বিসি। ঠিক আছে, ওই সময় একটা ক্যালেন্ডার চালু করে তার নাম দেয় জুলিয়ান ক্যালেন্ডার। আচ্ছা ওই ক্যালেন্ডারটা একটু মডিফাই হয় কবে না? 527 এডিতে। কততে? তার মানে বেশ খানিকটা, প্রায় 550 বছরেরও বেশি সময় পরে, মানে 527 এডি বললাম, আগেরটা 46 বিসি ছিল, এবার 527 এডি। এডিতে একটা মঙ্ক মানে একজন সাধু, তার নাম ছিল ডাইনোসিয়াস এক্সিগুয়াস। কি নাম ছিল? ডায়োনিসিয়াস এক্সিগুয়াস তার নাম ছিল। এক্সিগুয়াস, GUUS। ঠিক আছে, এরকম সিম্পলি মনে রাখতে ডাইনোসিয়াস এক্সিগুয়াস। ঠিক আছে, মঙ্ক কোন একজন সাধু ছিল। তো ওনার কবে চালু করে ওটা? 527। 46 বিসি থেকে করেছিল জুলিয়াস সিজার। ঠিক আছে, তার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। আর এই যে মঙ্ক, উনি যে সাধু, উনি যে ডাইনোসিয়াস এক্সিগুয়াস যিনি করলেন, উনি যে ক্যালেন্ডারটা করলেন তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার। ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার মানে খ্রিস্টীয় ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? আগের ক্যালেন্ডারের নাম কি ছিল? জুলিয়ান ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডারের নাম কি? ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার। আচ্ছা, এরপরে এই ক্যালেন্ডারটা আরেকটু মডিফাই হলো, সেটা হচ্ছে 1582 সালে। হ্যাঁ, এইবার করলো পোপ গ্রেগরি 13। পোপ গ্রেগরি 13। এনার নাম অনুসারে এই যে ক্যালেন্ডারটার নাম সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। পোপের একটা জায়গা আছে নির্দিষ্ট, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ওই জায়গার থেকে ওরা পোপরা থাকে। পোপের একটা দেশই পোপের না, পোপটা ভ্যাটিকান সিটিতে থাকে, ওই জায়গায় থাকে। ওটা ওনার দেশ পুরো। ঠিক আছে, না ইংল্যান্ড ওই জায়গায় থাকবে পোপ। পোপ মানে সে ওই জায়গায় পরে দেখ।
তো যাই হোক, তো আমরা বললাম যে পোপ গ্রেগরি 13 তিনি হচ্ছে 1582 সালে চালু করে কি 82 চালু করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তাহলে একই ক্যালেন্ডার, দেখ প্রথমে নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার, কে করেছিল? তারপরে জুলিয়াস সিজার। জুলিয়ান ক্যালেন্ডার করে জুলিয়াস সিজার কত সালে? 46 বিসিতে হয়ে গেল, সিম্পল মনে কর 46 বিসিতে জুলিয়ান সিজার, সরি জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার। খ্রিস্টীয় 527 তারপরে খ্রিস্টীয় 527 খ্রিস্টিয়ান ক্যালেন্ডার কে করে? একজন সাধু, তার নাম কি? ডাইনোসিয়াস এক্সুগিয়াস। হ্যাঁ, ডাইনিসিয়াস এক্সুগিয়াস, ঠিক আছে 527। আর তারপরে 1582 আসে কে? পোপ গ্রেগরি 13। তার হচ্ছে ক্যালেন্ডারের নাম কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তাহলে একই ক্যালেন্ডারে দেখ তিনটে নাম, মোটামুটি এগুলো সেমি ক্যালেন্ডার, ঠিক আছে, মানে মোটামুটি সিনোনিমাস। যদি তোর বলে কোথাও যে ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার, কোথাও যদি বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, বা কোথাও যদি বলে জুলিয়ান ক্যালেন্ডার, এই তিনটে ক্যালেন্ডারই কিন্তু অলমোস্ট সেম, ঠিক আছে, শুধু টাইম পিরিয়ড আলাদা আর কে কে করেছিল সেইখানে আলাদা। এবার দেখ 1582 সালে কিন্তু একটা ইম্পর্টেন্ট আর একটা ঘটনা আছে, আমরা পরে দেখবো সেটা, ঠিক আছে। একটু জল খাই, তোরা একটু মনে করার চেষ্টা কর এতক্ষণ ধরে কি করলি, হালকা একটু মাথায় মেমোরিতে নে। আমি আশা করছি যারা তোমরা ওইদিকে দেখছো, যদি ভিডিওটা পুরো দেখে থাকো, তাহলে যদি মানে ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদেরও মুখস্থ হয়ে যাবে একই সাথে। আর যদি তোমরা স্কিপ করতে থাকো তাহলে তো হবে না ব্যাপারটা। চাইবো পুরোপুরি দেখো ভিডিওটা, তাহলে দেখবে পুরো একদম পড়ার সাথে সাথে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আমি আগেই বলেছি এখানে কোনো টিচার স্টুডেন্টের কোনো ব্যাপার হচ্ছে না, এখানে আমরা সবাই বন্ধুরা মিলে একটা আলোচনা করছি, সবাই পড়ছি, সবাই শেখার চেষ্টা করছি একই সাথে। তো ভালো আচ্ছা এইবার আমরা চলে যাব আচ্ছা আজকে আমরা হিস্টোরিক্যাল সোর্সের আগে পর্যন্ত পড়বো, ঠিক আছে, মানে আর কিছুটা পড়বো, তারপরে আমরা পরের দিন অন্য পার্ট যাব। আগে আমরা আপাতত একটু দেখে নিই। তো ইতিহাসকে আমরা এবার দেখবো যে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়। সাধারণত আমরা আগে ভাগ করা তো দুই ভাগে, সেটা হচ্ছে তাকে বলা হতো বাইপার্টাইট ডিভিশন, মানে দুই ভাগে, একটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড আর একটা হচ্ছে কি হিস্টোরিক পিরিয়ড, মানে একটা প্রাগ ঐতিহাসিক যুগ, একটা কি ঐতিহাসিক যুগ হলো। এইবার কিন্তু বর্তমানে কি করা হচ্ছে না, ট্রাইপার্টাইট ডিভিশন করা হচ্ছে, অর্থাৎ তিন ভাগে ভাগ করা হচ্ছে। কি না, একটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, একটা হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ড, আর একটা হচ্ছে কি হিস্টোরিক পিরিয়ড, ঠিক আছে। মানে প্রি হিস্টোরিক মানে একদম প্রাগ ঐতিহাসিক, মানে একদম ইতিহাসের বাইরের যুগ, আর প্রোটো হিস্ট্রি মানে ধরো প্রায় ঐতিহাসিক, এরকম একটা ব্যাপার। প্রায় মানে পুরোপুরি ঐতিহাসিক না, মানে প্রায় ঐতিহাসিক বলা যায়, মানে আদি ঐতিহাসিক, মানে যেমন আমরা বলি না যে খানিকটা মানে, তো মানে আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। তাহলে এবার প্রাগ ঐতিহাসিক যুগটা কত, মানে 3 মিলিয়ন বিসি, ঠিক আছে, মানে 30 লক্ষ বিসি থেকে শুরু করে মানে 2500 বিসি পর্যন্ত, বিসি মানে কি জানো? বিফোর খ্রিস্ট। তো 30 লক্ষ বিসি থেকে শুরু করে একবারে 2500 বিসি, মানে এতটা টাইম পিরিয়ড, এটাকে আমরা প্রি হিস্টোরি বলছি। এবার এটাকে প্রি হিস্টোরি কেন বলছি, নামের কারণ তো থাকা দরকার, প্রি হিস্টোরি কেন বললাম, মানে এই সময়ের যে ইতিহাস তার সম্পর্কে আমাদের কোনো লিখিত কোনো আমাদের মানে প্রমাণই নেই, ওই সময় কী কী হয়ে গেল সেই সম্পর্কে আমাদের কোনো লিখিত কোনো ধারণাই নেই। ওই জন্য আমরা কী বলবো ওটাকে, এটা হচ্ছে স্টোন এজের, অর্থাৎ ওই প্রস্তর যুগের ইতিহাস, ঠিক আছে, কোনো লিখিত কোনো ব্যাপার নেই। আচ্ছা এরপরে আসলো হচ্ছে 2500 বিসি থেকে 600 বিসি, কি আসলো 2500 থেকে 600, এটাকে বলা হবে প্রোটো হিস্টোরিক বা প্রায় ঐতিহাসিক। তো সেটাকে কেন এবারে বলে, এটাকে প্রায় বলছে কেন, কারণ দেখ এই সংক্রান্ত আমাদের রিটেন হিস্ট্রি আছে, মানে ইতিহাস লেখা হয়েছে, কিন্তু হয় এই ইতিহাস যে ভাষায় লেখা আছে সেই ভাষা এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি, বা যা লেখা আছে সেইখানে আমরা অন্য যে প্রমাণ আছে সেই প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারিনি। মানে ধরো এই জায়গায় লেখা থাকলো এই জায়গায় একটা বট গাছ ছিল, এই জায়গায় একটা কুল গাছ ছিল, তাহলে তার তো প্রমাণও থাকা উচিত যে একটা কুল গাছ, এই জায়গায় একটা বট গাছ ছিল। তাহলে যখন ওই লিখিত প্রমাণের সাথে এমনি আমাদের ফিজিক্যাল যে এভিডেন্স সেটা যখন মিল খাবে, তখনই আমরা বলবো হ্যাঁ এটা সত্যি, এই ঘটনা সত্যি, এইখানে মানে ইতিহাসের পাতায় এটাকে রাখা যায়। তো এই ধরনের যে প্রোটো হিস্টোরিক পিরিয়ড, তখন দেখা যায় যে
লেখা জিনিস আমরা পাই ঠিকই, কিন্তু সেটা হয় আমি মেলাতে পারিনি, বা আমি ও এমন জিনিস লেখাতে আমি পড়তেই পারিনি। ঠিক আছে, যেমন ধর আমরা যদি হিসাব করি যে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে কী হয়েছে না, ওখানে লেখা আছে কিন্তু লিপিটা যে ভাষায় লেখা আছে ওই লিপি এখন অব্দি আমাদের পক্ষে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের পাঠোদ্ধার করা আমাদের ইন্ডিয়ান লিপি যদি বলিস তাহলে সেটা হচ্ছে আমাদের অশোকের শিলালিপি, যেটা জেমস প্রিন্সেপ 1837 সালে ওটা কিন্তু পাঠোদ্ধার করে। কিন্তু আমাদের যে সিন্ধু সভ্যতার যে শিলালিপি সে কিন্তু আমাদের এখনো কি ভাষায় লেখা হয়নি। ঠিক আছে, তো কি ভাষায় লেখা তো মানে এখনো তো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখ মানে ওর স্ক্রিপ্টখানা এখনো সম্ভব হয়নি। এইবার ঘটনা হচ্ছে আর একটা জিনিস বল, বৈদিক সভ্যতা। কি বললাম, বৈদিক সভ্যতা কত থেকে কত ছিল? বৈদিক সভ্যতা 1500 BC থেকে 600, আর ওইদিকে যে আমরা কি বললাম 2500 থেকে 600 বললাম, অ্যারাউন্ড আমরা যদি এক্সাক্ট হিসাব করি 2650 থেকে ধর 13,000 ধর মোটামুটি। তো ওই সময়টাকে বলা বা 1750, এই সময়টা হচ্ছে তোর ইসির যুগ ছিল। কিসের যুগ ছিল? সিন্ধু সভ্যতা ছিল। আর তারপর বৈদিক যুগ শুরু হচ্ছে। তাহলে বৈদিক যুগের যে ধর ওই তোর 1500 থেকে 600 মোটামুটি যে ব্যাপারটা, সেই টাইমটা হচ্ছে আমরা কি লিখিত জিনিস তো পাই ঠিকই, কিন্তু সেই জিনিসটাকে আমরা এখনও ঠিকঠাকভাবে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ যে মাটির গর্ত করে যে এভিডেন্স বের করে সেই এভিডেন্সে ঠিক করে এখনও প্রমাণ করে উঠতে পারিনি। তাহলে এই দুটো যুগ আমরা কিসের মধ্যে ফেলবো? কিসের মধ্যে বলবো? প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক পিরিয়ড, পিরিয়ডের মধ্যে ফেলবো। আর তারপরের থেকে যেগুলো আছে, যেমন আমাদের অশোকের সময়কাল হোক বা মহাজনপদ হোক, কারণ মহাজনপদ সম্পর্কে আমরা অনেক জায়গা থেকে জানতে পারি, যেমন অঙ্গুত্তর নিকায় বুদ্ধিস্ট টেক্সট আছে। ঠিক আছে, আরও অনেক টেক্সট আছে, সেগুলো থেকে আমরা মহাজনপদ সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। তো 600 থেকে শুরু করে বর্তমানে যা কিছু হয়ে যাচ্ছে সবই কি ঐতিহাসিক যুগ, সব রিটেন এভিডেন্স প্লাস ফিজিক্যাল এভিডেন্স সব আছে। আর এখন তো পুরো একদম ডিজিটাল হিস্ট্রি, সব কিছু ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মানে ইনস্টাগ্রাম সব কিছুতেই থাকলো। তো যাই হোক, এইবার আচ্ছা আমরা তো এরকমভাবে ইতিহাসটা ভাগ করলাম। এবার কিন্তু ইতিহাসকে যে প্রাচীন, মধ্য আর আধুনিক, অর্থাৎ এই অ্যানশিয়েন্ট, মেডিয়েভেল এবং আর কি মডার্ন হিস্ট্রি, এরকম তো আমরা হিসাব করি, এর মতো হিসাব করি যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভেল হিস্ট্রি আর হচ্ছে মডার্ন হিস্ট্রি। অর্থাৎ তো এইভাবে ভাগ করেছিল কে? তিনি হচ্ছেন আবারও একজন জার্মান ঐতিহাসিক, তার নাম হচ্ছে ক্রিস্টোফ সিলেরাস। কি? হ্যাঁ, ক্রিস্টোফ সেলারিয়াস। ঠিক আছে, তো তিনি, এইবার আমরা আচ্ছা যদি আমরা একটু ভারতের ক্ষেত্রে হিসাব করি, যদি আমরা, তাহলে আমাদের প্রাচীন যুগ, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, আমাদের যদি ভারতের ক্ষেত্রে প্রাচীন যুগটা হিসাব করি, তাহলে কত থেকে কত হিসাবে আমরা প্রাচীন যুগ হিসাবে ধরতে পারি? একদম প্রস্তর যুগ থেকে ধরবো, ধরে একদম 647 পর্যন্ত ধরবো। কেন 647? কি বিশেষ ঘটনা ঘটেছিল ওই জন্য? ওই সময় হর্ষবর্ধনের মৃত্যু হয়। কার মৃত্যু হয়? কোন জায়গার রাজা ছিল? কনৌজ। তিনি কত সালে হর্ষাব্দ চালু করে? 606। ঠিক আছে, আর 622 কি হয় বললো? হিজরি। ঠিক আছে, হিজরি কে করেছিল? ওমর। কে ছিল উনি? দ্বিতীয় খলিফা। কি জন্য করেছিল? মদিনায় হযরত মুহাম্মদের যে যাত্রা সেখানে স্মরণে রাখার জন্য। ঠিক আছে, তাহলে অ্যানশিয়েন্ট হিস্ট্রি আমরা ফেরত চলে আসি। অ্যানশিয়েন্ট হিস্ট্রি আমাদের ক্ষেত্রে ফ্রম দ্য বিগিনিং মানে স্টোন পিরিয়ড থেকে শুরু করে 647 মানে টিল দ্য ডেথ অফ হর্ষা, মানে হর্ষবর্ধনের মৃত্যু পর্যন্ত। তাহলে কত সাল পর্যন্ত? 647। কি হিসাব হবে এটা? এটা হচ্ছে প্রাচীন, আমাদের ক্ষেত্রে প্রাচীন যুগ। এবার দেখ 647 থেকে শুরু করে 1757 কি ঘটনা ঘটেছিল? 1757 1757 কি ঘটনা ঘটে? বিশেষ ঘটনা। আরে 1757 647 তো হয়ে গেল ওই পর্যন্ত। অমৃত 1757 কি ঘটে? আরে 1757 কি ঘটে? এটা পশ্চিমবঙ্গ পলাশির যুদ্ধ। তাহলে ওই যে তাহলে 647 থেকে শুরু করে 1757 পলাশির যুদ্ধ। তাহলে পলাশির যুদ্ধ শেষ হয়ে গেল, ওই সময় হচ্ছে ওইটুকু টাইম পিরিয়ডকে কি বলা হয়? মেডিয়েভেল পিরিয়ড বা মধ্যযুগ, ভারতের ক্ষেত্রে মধ্যযুগ। আর তাহলে 1757 থেকে 1990 পর্যন্ত, বা কোনো বইয়ে হচ্ছে 1900, আমাদের 1907 ভারতের ক্ষেত্রে ধরলাম 1757 থেকে শুরু করে কোনো বইয়ে আবার 1900 মানে আমাদের 1947 ধরে, কোনো বইয়ে 1990 ধরছে। এবার
47 কি হয়েছিল সবাই জানে, স্বাধীনতা। আবার কোনো কোনো কথা 1990 ধরে, কারণ কি 1990 গিয়ে ওই পরের থেকে আমরা কি করি, 1990 পরের থেকে গ্লোবালাইজেশন চালু করা হয় আমাদের দেশে, ইকোনমিতে অর্থনীতিতে ইয়ে করা হয়, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন করা হয়, অর্থাৎ এলপিজি মডেল চালু করা হয়, মানে অর্থনীতিকে উদার করে দেওয়া হয়। আগে অর্থনীতি অনেক বেশি কনজেস্টেড ছিল, মানে অনেক বেশি আটালো ছিল, ঠিক আছে, মানে কোনো একটা ব্যবসা করতে গেলে তো প্রচুর পারমিশন নেওয়া লাগবে, ঠিক আছে, তারপরে সরকারের কিছু বেশিরভাগ কোম্পানি সরকারের আন্ডারে ছিল, হ্যাঁ, ওগুলো অন্য কেউ সাধারণ মানুষ ওই কোম্পানি খুলতে পারবে না, ঠিক আছে, ওরকম অনেক নিয়ম ছিল। না 1990, 91 থেকে চালু হয়, মানে 90-এর পরে আর কি। তো 90 থেকে শুরু হচ্ছে হিসাবটা, তারপরে 1991 থেকে শুরু করে আমরা এখন যেটা রয়েছি ওটা হচ্ছে পোস্ট মডার্ন এরা, কি মানে অত্যাধুনিক। আমরা এখন কোন যুগে বসবাস করছি, অত্যাধুনিক এরাতে, ঠিক আছে, আমরা তো এখন পুরো ডিজিটাল যুগে বসবাস করি। আরো উন্নত। আচ্ছা, তারপরে তাহলে আমাদের ক্ষেত্রে কোন কোন গেল, পল্লব একবার বলে ফেল, অ্যানশিয়েন্ট খানা বল, কত থেকে কত, প্রাচীন প্রাচীন কত থেকে কত, ওই 2500 থেকে 600। আরে প্রাচীন, প্রাচীন আরো পুরনো, ওই তো এই যে 30 লক্ষ। আরে আমি ভারতের ক্ষেত্রে বলছি, বল, হ্যাঁ, মানে একদম স্টোন এজ থেকে শুরু করে একদম কোন পর্যন্ত, 647 হর্ষবর্ধনের মৃত্যু হয়ে গেল প্রাচীন, 647 হর্ষবর্ধনের মৃত্যু শুরু করে 1757 পলাশির যুদ্ধ মধ্য হয়ে গেল, তারপরে ওখান থেকে শুরু করে 1990 আধুনিক যুগ, কারণ যতক্ষণ না পর্যন্ত গ্লোবালাইজেশন হচ্ছে, ঠিক আছে, তারপরে কি 1990-এর পরে অত্যাধুনিক যুগ, এই তো একটা কাহিনী। আচ্ছা, এবার আরও কিছু ইম্পর্টেন্ট পিরিয়ড আছে, এগুলোও খুব ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট এই জায়গায়। আমাদের ক্ষেত্রে এবার আমরা শুরু করব যে প্রি হিস্টোরিক পিরিয়ড আমরা ধরবো। আমাদের ক্ষেত্রে প্রি হিস্টোরিক পিরিয়ড হিসাবে ধরছে মানে তোর এই প্রোটো হিস্টোরি ধরে নিল একবারে, বাদ দে, প্রি হিস্টোরি মানে একদম 30 লক্ষ বিসি থেকে শুরু হচ্ছে একদম 600 বিসি পর্যন্ত, মানে ওই প্রোটো হিস্টোরিটাকে ওরা প্রি হিস্টোরির মধ্যে ধরে নিচ্ছে, কিন্তু আমরা জানি মাঝখানে কি আছে, প্রোটো হিস্টোরি আছে ওই 2500 থেকে 600। আচ্ছা, ওগুলো বাদ দিয়ে এবার মেইন ইম্পর্টেন্ট জিনিস বলা, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল কত, বল। সিন্ধু সভ্যতা 2500 থেকে 1750, কোনো জায়গায় 2650 থেকে 1750 আছে, ঠিক আছে, 2650 থেকে 1750 আছে, এখানে 2500 থেকে 1750 আছে। 2500 থেকে হ্যাঁ, 1750। বৈদিক সভ্যতা কথা বললাম, 1750 না, এটা অ্যাকচুয়ালি ওই 1500 থেকে 600, 1500 থেকে 600 অ্যাকচুয়ালি ওই সময়কার ইতিহাস তার ওইভাবে এক্স্যাক্ট হিসাব করা ওই 200-100 বছর এদিক ওদিক এমনিই হয়ে যায়, অত অ্যাকুরেট হিসাব করা পসিবল। মোটামুটি টাইম স্কেলটা যদি তোর জানা থাকে, তাহলে কোন যুগের ঘটনা সম্পর্কে তোর কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো সেটা তুই যদি আইডিয়ায় থাকে তাহলে তুই বুঝে যাবি ব্যাপারখানা। আচ্ছা, এবার হিস্টোরির দিকে আসছে, মানে খুব সুন্দরভাবে আসছে, সেটা হচ্ছে মহাজনপদ কত থেকে কত, এবার এক্স্যাক্ট ডেট আসবে দেখবি। মহাজনপদ 600 থেকে শুরু করে 322 একদম বিসি, যতক্ষণ এডিতে না আসলো আমি বলে দেবো, ঠিক আছে, 600 থেকে শুরু করে 300, দেখ উল্টো দিকে আসছে মানে বোঝাই যাচ্ছে বিসি দেবে। 600 থেকে 322। বৈদিক কত বললাম, মানে বৈদিক 600, হিন্দু কত বললাম 2500 থেকে 1750, আর মহাজনপদ কত বললাম ওই 600 থেকে 322। 322। আচ্ছা, মৌর্য যুগ ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট, 322 থেকে 185, 322 থেকে 300, বোঝা যাচ্ছে বিসি হবে কারণ কমে যাচ্ছে, 322 থেকে 185 কত বললাম, 322 থেকে 185। আর তার আগে কি ছিল, 600 থেকে 100, যেটা 600 থেকে 322 ছিল মহাজনপদ 600 থেকে 322, আর 322 থেকে 185 কি ওই তো মৌর্য যুগ, মৌর্য যুগ, আর 185 থেকে 319 পর্যন্ত কি হবে, 185 থেকে শুরু করে 319 পর্যন্ত, 319 এডি, তাই তো? হ্যাঁ 319 এডি। এ দেখ, এই যে পিরিয়ডটা তাকে ভালো করে লক্ষ্য কর, যদি তোর মাথার মধ্যে যদি আগের যা জানা হলো হিসাব হলো তার যদি মাথায় একটু ক্লিক করে, এটা রিজনিং যদি ভাবিস তাহলে বুঝতে পারবি যে 319 পর্যন্ত কেন নেওয়া হয়েছে, বল। আমরা 185-তে মৌর্য যুগ শেষ হয়ে যাচ্ছে, তাহলে সে অনুযায়ী এবার 319 পর্যন্ত কেন নিলাম, আর এইটাকে একটা যুগ বলছি, এবার এর একটা নাম যখন বলবো যে এই যুগটা কী যুগ, তখন বুঝে যাবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি কেন এই যুগটা নেওয়া হয়েছে। ওই যদি 319টা কেন নেওয়া হয়েছে ওই ঘটনাটা যদি মনে রাখতে পারিস, বল গুপ্ত, তাহলে 319 মেজর জিনিস হচ্ছে একটা গুপ্ত বংশ হচ্ছে, তার মানে কি যে মৌর্যর পরে মেজর জিনিস কি গুপ্ত। এই যে মাঝের পিরিয়ডটা আমি দুইভাবে বলতে পারি, একটা কি বলতে পারি, ধর দুটো বড় বড় জিনিস আছে, একটা এ আর একটা বি, মাঝখানে কিছুটা ঘটে গেল, এ ঘটনা আগে ঘটলো,
তারপরে মাঝখানে যেটা ঘটলো তারপর বি ঘটনা ঘটলো, তাহলে আমি কি বলতে পারি যে এ ঘটনার পরবর্তী সময় এই ঘটনা ঘটছে বা বি ঘটনার আগে এই ঘটনা ঘটছে। স্বাভাবিক ব্যাপার, দুটো মাইলস্টোন, বড় বড় মাইলস্টোন, একটা বলতে এর পরে এই জিনিসটা আর একটা হচ্ছে ওর আগে এই জিনিসটা, মানে শান্তিপুরের পরে ফুলিয়া বা কল্যাণীর আগে ফুলিয়া, এরকমভাবে বলতে পারি। তাহলে একই রকমভাবে মৌর্য যুগের কি পরে যে যুগটা আসে তারকে আমি কী বলতে পারি, পোস্ট মৌরিয়ান পিরিয়ড বা মৌর্য পরবর্তী যুগ। তাহলে আমি ওই 185 থেকে শুরু করে 319 পর্যন্ত যে ঘটনা সময়কাল তাকে কি বলবো, মৌর্য পরবর্তী যুগ বা বা গুপ্ত পূর্ববর্তী যুগ বা গুপ্ত পূর্ববর্তী যুগ, বা এটাকে ইংরেজিতে বললে কী হবে, প্রি গুপ্তা পিরিয়ড। একটা হচ্ছে পোস্ট মৌরিয়ান পিরিয়ড বা প্রি গুপ্তা পিরিয়ড। ছোটো ছোটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, মানে লজিক খুঁজলে খোঁজা যাবে, ঠিক আছে, লজিক খুঁজলে খোঁজা যাবে এবং ইন্টারেস্টিং লাগবে। আর এটার থেকে এমনি পড়ে গেলে তাহলে ইন্টারেস্টিং লাগবে না ব্যাপারটা। আচ্ছা তাহলে কত গেলে এবার বল, এবার টাইম স্কেল কীভাবে আসে, 319 থেকে শুরু করে এবার আমরা কত পর্যন্ত নিচ্ছি, 550 পর্যন্ত নিচ্ছি, কারণ ওই সময় কী হয়ে যায়, গুপ্তযুগ শেষ হয়ে যাচ্ছে। তাহলে গুপ্তযুগ কত থেকে কততে শেষ হচ্ছে, 19 থেকে 550। এইবার বল 550 থেকে শুরু করে আমরা প্রাচীন যুগ তো পড়ে নিলাম, প্রাচীন যুগের আমরা একটা ল্যান্ডমার্ক আমরা জানি, দেখ সেই ল্যান্ডমার্কের প্রায় কাছাকাছি চলে আসলাম। না 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 600 কত, প্রাচীন যুগ যে জায়গায় শেষ হচ্ছে আমরা কি জানি, 600 শেষ হয়নি, 647। কি হয়েছিল ওই সময়, হর্ষবর্ধনের মৃত্যু। তাহলে 550 থেকে শুরু করে 647, যদিও উনি অতদিন বাঁচেননি, কিন্তু ওই টাইমটাকে আমরা কি বলতে পারি, বর্ধন ডাইনাস্টি বলতে পারি। বর্ধন ডাইনাস্টির রাজা ছিল কে, হর্ষবর্ধন। বর্ধন নামটা বোঝ, হর্ষবর্ধন কনজের রাজা ছিল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আর একভাবে বলতে পারি পোস্ট গুপ্ত, মানে গুপ্ত পরবর্তী যুগ বা বর্ধন ডাইনাস্টি। যেহেতু হর্ষবর্ধনের একটা বিরাট ইম্প্যাক্ট ছিল, ওই জন্য এটাকে আমরা এই 550 থেকে 647টা বলতে পারি। তাহলে এবার আমরা ছোট্ট করে একটু রিভাইজ করে নিই যে ইম্পর্টেন্টগুলো, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা কত থেকে কত হয়, 2500 থেকে 1750। বৈদিক সভ্যতা কত থেকে কত হয়, হ্যাঁ বৈদিক সভ্যতা কত থেকে কত হয়, 1500। সিন্ধু আসে ফার্স্টে, বৈদিক 1500 থেকে 600। আচ্ছা 600 থেকে 322 কি ছিল, 600 থেকে মহাজনপদ। 322 থেকে 185 কি ছিল, মৌর্য। 185 থেকে 319 কি ছিল, মৌর্য পরবর্তী। 319 থেকে শুরু করে 550 কি ছিল, আচ্ছা 550 থেকে শুরু করে 647 কি ছিল, 550 থেকে 647 ওই তো বর্ধন যুগ বা গুপ্ত পরবর্তী যুগ। ঠিক আছে, এইবার আমি তো এইগুলো বলে দিলাম, এবার উল্টোটা বলবি যে বল যে তাহলে বৈদিক সভ্যতা কত থেকে কত, 2500 থেকে না বৈদিক 1500 থেকে 600। তুই বল মৌর্য কত থেকে কত, মৌর্য কত থেকে কত, কি মৌর্য, হ্যাঁ 319 থেকে 600 থেকে 319। মৌর্য কিন্তু বিসিতি ঘটনা, 322 থেকে 185। মহাজনপদ কত, দেখি একটুখানি মাঝখান থেকে গুলাই ধরলি গেল, মহাজনপদ 600 থেকে 322। 319টা এডিতি, 322 এটা মাথায় রাখবি যে 300, দেখ সিম্পল হিসাব যে 2500 থেকে 1700 হচ্ছে কি সিন্ধু সভ্যতা, 2500 থেকে 1700 বা 2650 থেকে 1750 1700 এরকম হচ্ছে কি সিন্ধু। এরপর যখন 1500 থেকে 600 বা 1700 থেকে 600 এরকম বলবো তখন কি হচ্ছে, এটা বৈদিক। সিন্ধুর পরে কি আসে, বৈদিক। বৈদিকের পরে কি আসে, মহাজনপদ। বৈদিকের পরে কি আসে, মহাজনপদ। মহাজনপদের পরে মৌর্য, মৌর্যের পরে মৌর্য পরবর্তী, মৌর্য পরবর্তী পরে গুপ্ত, তারপরে গুপ্ত পরবর্তী। কই গেল গুপ্ত পরবর্তীটাই তো হর্ষবর্ধনের এরা, সেটা কত 550 থেকে 47। আচ্ছা তাহলে এবার আমার বল মাঝখানতে দৌড়ি, ঠিক আছে, মহাজনপদ কত থেকে কত, মহাজনপদ হচ্ছে 322 থেকে 185। মহাজনপদ 322 থেকে 185। 600 থেকে 322। ও প্রথমে বৈদিকের পরেই তো মহাজনপদ, বৈদিকের পরে মহাজনপদ, তাহলে কত, ওই 600 থেকে হচ্ছে 322। 322। আর 322 থেকে 185 কি আছে, না এটা হচ্ছে মৌর্য। 322 থেকে 185 আছে মৌর্য, ঠিক আছে। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করা, ঠিক আছে। আচ্ছা 185 থেকে শুরু করে কত সাল পর্যন্ত পোস্ট মৌরিয়ান পিরিয়ড, 185 থেকে শুরু করে কত পর্যন্ত পোস্ট মৌরিয়ান পিরিয়ড, 319 কি এডি।
আর 319 থেকে কত পর্যন্ত 550 কি? ওইটা হচ্ছে মধ্য গুপ্ত পরবর্তী যুগ। না মৌর্য পরবর্তী 319 থেকে গুপ্ত শুরু হচ্ছে, তাহলে গুপ্ত পরবর্তী কি কি করে চলে যাচ্ছে? 319 থেকে 550 পর্যন্ত কি? মৌর্য পরবর্তী পূর্ববর্তী যুগ। আরে তাহলে গুপ্ত যুগটা কোন জায়গায় যাবে? মৌর্য গুপ্ত যুগ তাহলে ওটা 319 থেকে তো গুপ্ত যুগে শুরু হচ্ছে, ও, হ্যাঁ, তা 550 পর্যন্ত গুপ্ত যুগটা তো চালু চলতে তো দিবি গুপ্তটা। 647 হ্যাঁ। থেকে উত্তর পর্যন্ত গুপ্ত যুগ শেষ তো হতে 550-এ, তারপরে 550 থেকে যখন শুরু হবে 647, তখন হচ্ছে কি হবে? গুপ্ত পরবর্তী যুগ। ক্লিয়ার হচ্ছে না হয়নি? ঠিক আছে, আচ্ছা বল, তুই বল বল এবার বৈদিক কালচার মানে বৈদিক সভ্যতা কত থেকে কত? 1500 থেকে 600 1500 থেকে 600। মৌর্য কত? 322 থেকে 185 322 মৌর্য। 600 থেকে- তুই ভয় পাবি না, ঠিক আছে, ভয় পাবি না, শোন। 600 থেকে 322 না? না ওর মহাজনপদ, ওটা মহাজন। আগে মহাজনপদ তারপরে মৌর্য। মহাজনরা আগে মনে কর, ঠিক আছে, মহাজনরা আসলো তারপরে সব রাজারা শুরু হচ্ছে, তারপরে আগে মহাজনরা আসলো তারপরে রাজাদের আমল, অর্থাৎ মৌর্য যুগ গুপ্ত এগুলো কি রাজাদের আমল। তাহলে আগে মহাজন তারপরে অন্যজন, কি বললাম? আগে মহাজন তারপরে অন্যজন। মৌর্য পরবর্তী। আর মহাজনের থেকে বড় কি? বেদ পুরাণ এসব, তাহলে কি বৈদিক সভ্যতার যুগ, ঠিক আছে। যদিও পুরাণ অন্য সময় লেখা আছে, সেটা পরে আসি আমি, কিন্তু বৈদিক যুগ। তাহলে তাহলে মহাজনেরও আগে কি আছে? বৈদিক। আর তারও আগে কি ছিল? সিন্ধু সিন্ধু সভ্যতা, যে জায়গায় আমরা কি পাই? প্রোটো শিব, অর্থাৎ আদি শিবের মূর্তি পাই, মানে বৈদিক যুগেরও আগের সেই আগের ঘটনা, ঠিক আছে, বুঝতে পারলি তো? সিন্ধু সভ্যতা আদি শিবের মূর্তি, তার মানে কি সিন্ধু সভ্যতা আগে, তারপরে কি? তারপরে বৈদিক, তারপরে আসলো মহাজন, মহাজনের পরে আসলো মৌর্য সাধারণ লোকজন। সাধারণ লোকজনের মধ্যে কি আছে? রাজা। সে হচ্ছে প্রথমে মৌর্য, পরে মৌর্য পরবর্তী, তারপরে গুপ্ত, তারপরে গুপ্ত পরবর্তী, হয়ে গেল। সিম্পল। শোন পল্লব, তুই টেনশন নিবি না, ঠিক আছে, বাড়ি যাবি, বাড়ি যাই এগুলো রিভাইজ করবি, ঠিক আছে, তুই বারবার পড়বি, ঠিক আছে, বারবার পড়বি, অনেকবার পড়বি, দেখবি ঠিক পারবি, ভয় পাবি না। আশা করি তোর কাছে বই নাই না? তাহলে আমি এই বইখানার ছবি তুলে তোর কাছে পাঠাবো, তুই পড়ে নিস, ঠিক আছে। আর পরের দিন তো আমরা আবার রিভাইজ করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু আর একটুখানি আছে, তারপরে আমরা আজকের শেষ করব। সেটা হচ্ছে আমরা একটু আধুনিক যুগ শেষ হয়ে গেল, 647 পর্যন্ত বলেছিলাম। এবার 647 থেকে আমরা কি জানি? 1757 কি আছে? মধ্যযুগ। মধ্যযুগ। এবার 647 থেকে ডাইরেক্ট তার অত মানে মেজর মেজর ঘটনাগুলো এবার একটু দেখে নেব। কি দেখবো? না 647 থেকে 1206, এটা হচ্ছে আর্লি মেডিয়েভেল পিরিয়ড, মানে আর্লি মেডিয়েভেল পিরিয়ড, মানে মধ্যযুগ, কিন্তু মানে প্রাথমিক মধ্যযুগ বলা যায়, ঠিক আছে। কত পর্যন্ত? 1206। এবার দেখ 1206 খানা কেন হিসাব করলো? কারণ 1206 থেকে 1526, 1206 থেকে 1206 থেকে কিছু হয়? দিল্লিতে সুলতানি আমলে শুরু হয়। 1206 দাস বংশের প্রতিষ্ঠা ঘটে, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক। একটু পরে আমরা আস্তে আস্তে যখন এগোবো তখন আমরা জানবো। তো 1206 থেকে শুরু করে কত পর্যন্ত? 1526। 26 এই 1526 আবার কি হয় একটু আগে বলেছিলাম? দ্বিতীয় যুদ্ধ আর আগে প্রথম যুদ্ধ তো হতে দে, ও প্রথম যুদ্ধ, দ্বিতীয় তো পানিপথের প্রথম যুদ্ধ। কারণ ওই সময় থেকে আবার কি শুরু হয়? মুঘল সাম্রাজ্য শুরু হয়, তাই তো? তাহলে দিল্লি সুলতানের দেখ একটা বড় পিরিয়ড, আবার মুঘল সাম্রাজ্য সেটাও একটা বড় পিরিয়ড, তাই জন্য ওইভাবে ভাগ করা আছে। তাহলে প্রথমে 1206 থেকে এই 647 থেকে শুরু হয় 1206, সেই সময় সেরকম মেজর হিসাবে ধরা হচ্ছে না, দিয়ে টোটালটুকুকে বলে দেওয়া হচ্ছে আর্লি মেডিয়েভেল পিরিয়ড বা প্রাথমিক মধ্যযুগ। আর তারপরে সুলতানি আমল, সেটা কত হচ্ছে? 1206 থেকে 1526। 1206 কি? দাস বংশ প্রতিষ্ঠা, যে 1526 পানিপথের প্রথম যুদ্ধ। এবার দেখ 1526 থেকে শুরু করে এখানে যেখানে ধরা আছে সেটা হচ্ছে, এবার মুঘল পিরিয়ডটাকে দেখ অনেক পর্যন্তই ধরা যায়। সে তো বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ যিনি ছিলেন, ও তো সে সিপাহী বিদ্রোহের সময় বেঁচেছিলেন, তাই বলে কি ওই সময় ওই পর্যন্ত মুঘল পিরিয়ড ধরা হবে? ধরা হয় না। মূলত যেটা ধরা হয় সেটা হচ্ছে তোর ওই ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1707। তো ওই পর্যন্ত যদি আমরা একটা হিসাব করি তাহলে মুঘল পিরিয়ডে ধরছি। এবার যদি আমরা আরেকটু যদি বাড়াতাম তাহলে কি কোন পর্যন্ত, মানে 1557 হয়, 1757 পর্যন্ত নিতাম, তাহলে একবারে আমরা ওইটুকুর পুরো আধুনিক যুগ বলে দিতাম। তো আমরা সেখানে মুঘল পিরিয়ডটাকে আলাদা করার জন্য ওইভাবে বলা হয়েছে যে 1526 থেকে 1707। তাহলে বোঝা গেল? তাহলে মেনলি এই জায়গায় তাহলে আমরা মোটামুটি ধর দুটো জিনিস ইম্পর্টেন্ট এভাবে পাওয়া গেল, যে একটা হচ্ছে সুলতানি আমল, তাহলে কত থেকে কত? সুলতানি আমল হচ্ছে 1206 থেকে 1526। আর 1526 থেকে কত পর্যন্ত মুঘল পিরিয়ড ধরা হচ্ছে? 1707। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোরা আমি আবার বলার সুযোগ দিচ্ছি। তুই আমার কাছে বল, মৌর্য যুগ কত থেকে কত পর্যন্ত ছিল?
আচ্ছা নিলয় বলতো, ঘুমাচ্ছিস নাকি তুই? তুই বল, মৌর্য যুগ কত থেকে কত পর্যন্ত ছিল? মালিক মালিক মৌর্য যুগ কত থেকে কত পর্যন্ত? ওই যে 185 থেকে 322 থেকে 322 থেকে। আর মহাজনপদ ওই যে 600 থেকে 322। 600 থেকে 322, ঠিক আছে। আচ্ছা এবার হয়ে গেল। এবার দেখ, এবার আমরা ব্রিটিশ এরাতে চলে আসছি। ওই 1757 থেকে ধরে নিলাম। দেখ ব্রিটিশ এরাতে যদি আমরা আসি, এটাকে টোটাল আমরা 4 ভাগে ভাগ করি। আমরা জানি টোটাল, আমরা যদি হিসাব করি যে পলাশির যুদ্ধ থেকে ব্রিটিশরা আমাদের এখানে রাজত্ব শুরু করে, যে তারপর আমরা স্বাধীনতা পর্যন্ত হিসাব করি, টোটাল কত 1757 থেকে 1947, দিয়ে 4 ভাগে ভাগ করবো টোটাল। দেখ এই ভাগ আশা করি তুই শুনিসনি, হয়তো শুনতে পারিস, নাও শুনতে পারিস, শুনিসনি, তাহলে শোন সেটা দেখ। একটা হচ্ছে প্রথম ফেজটাকে বলা হচ্ছে মার্কেন্টাইল ফেজ। কি ফেস? মার্কেন্টাইল ফেজ, হ্যাঁ, মানে হচ্ছে 1757 থেকে 1813। মানে কি ওই সময় শুধুই ব্যবসা বাণিজ্য করার ওদের উদ্দেশ্য, মানে প্রচুর পরিমাণে শুধু ব্যবসা বাণিজ্য, মানে হ্যাঁ ওই যে মার্চেন্ট কথাটা থেকে এই শব্দটা আসে, ঠিক, মানে ব্যবসা বাণিজ্য লেগে। তাহলে কত থেকে কত এটা? 1757 থেকে 1800 কত? 1813 একটা কি হয়, চার্টার অ্যাক্ট হয় কিন্তু, হ্যাঁ। তাহলে ওই পর্যন্ত আমরা কি ধরবো? মার্কেন্টাইল ফেজ। এবার দেখ এই 1813 থেকে শুরু করে 1858 কি ঘটনা ঘটে? বিরাট ঘটনা ঘটে কিন্তু। 1858 কি ঘটনা ঘটে? 1857 কি ঘটনা ঘটে? আরে 1857 কি ঘটনা ঘটে? 1857 মহাবিদ্রোহ। অর্থাৎ ওর পরে তাহলে ওই 1858 পর্যন্ত, যে সময় আর কি মানে রানী সরাসরি শাসনের ভার নিয়ে নিল, সেই সময় পর্যন্ত আর কি কি ফেজ বলা যেতে পারে সেই সময় পর্যন্ত? ইন্ডাস্ট্রিয়াল ফেজ। কি ফেজ? ইন্ডাস্ট্রিয়াল ফেজ। হ্যাঁ, ওই সময়টা অ্যাকচুয়ালি ওই পিরিয়ড বলা হচ্ছে পিরিয়ড অফ লাইসেন্স ফেয়ারে, মানে হচ্ছে ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্য, মানে ইন্ডাস্ট্রি তৈরি করার একটা চিন্তা ভাবনা, মানে মুক্তভাবে বাণিজ্য করে যাচ্ছে, মানে অবাধে বাণিজ্য করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে প্রথমটা ছিল মার্কেন্টাইল ফেজ, তারপরটা ছিল কি ইন্ডাস্ট্রিয়াল ফেজ, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে কি এই 1858 থেকে একদম 1947 পর্যন্ত, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফেজ। কি ফেজ? ফাইন্যান্সিয়াল ফেজ, ঠিক আছে। তাহলে ও সরি 3 ভাগে ভাগ হয়ে গেল না, আমি 4 ভাগ বলে দিলাম না। আচ্ছা 3 ভাগে ভাগ হবে, 4 ভাগে ভাগ হবে, ও অন্য ভাগ হবে, মানে পলিসিগুলো ভাগ হবে 4 ভাগে, সেটা আমি পরে আসছি, একটু পরে আসছি। তাহলে 3 ভাগে আপাতত ভাগ হলো, একটা হচ্ছে মার্কেন্টাইল ফেজ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফেজ, আর একটা হচ্ছে কি বল? ফাইন্যান্সিয়াল ফেজ। তাহলে পল্লব বল কি কি ভাগ বললাম? কি ভাগ বললাম? মার্কেন্টাইল ফেজ, ইন্ডাস্ট্রিয়াল ফেজ, ফাইন্যান্সিয়াল ফেজ। মার্কেন্টাইল ফেজ, ইন্ডাস্ট্রিয়াল ফেজ, এই জায়গায় মুখস্থ হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল প্রথমে কি ছিল? মার্কেন্টাইল ফেজ, ফাইন্যান্সিয়াল, ঠিক আছে। তাহলে কত থেকে কত? 1757 থেকে 1813 মার্কেন্টাইল ফেজ, 1813 থেকে 1858 কি ফেজ? ইন্ডাস্ট্রিয়াল ফেজ। ফাইন্যান্সিয়াল, এই সময় হচ্ছে ফাইন্যান্সিয়াল ইম্পেরিয়ালিজম, ঠিক আছে। এরপরে ব্রিটিশদের আমরা পলিসি আমরা হিসাব করব। ব্রিটিশদের পলিসি আমরা হিসাব করব 4 ভাগে হিসাব করা হয়। টোটাল 4 ভাগে ব্রিটিশদের পলিসিটাকে আমরা ভাগ করতে পারি। 1757 থেকে একটা গেল, 1858, হ্যাঁ পলিসি। প্রথমে যে পলিসিটা ছিল সেটা হচ্ছে রিং ফেন্স পলিসি। কি পলিসি? রিং ফেন্স পলিসি। মানে কি অ্যাকচুয়ালি আমি তো আর 5 মিনিট ওয়েট কর। অ্যাকচুয়ালি কী ছিল যে ধর কোনো একটা রাজ্য আছে ব্রিটিশদের, ওর অন্য রাজ্যের সাথে শত্রুতা আছে, ও কী করলো না মাঝখানে একটা রাজ্যের সাথে বন্ধুত্ব করে নিল। তাহলে মাঝখানে রাজ্যের সাথে বন্ধুত্ব করে নিল মানে কি, যদি কোনো ঝড়ঝাপটা আসে তাহলে ওই রাজ্যের উপর দিয়ে চলে যাবে। তাহলে ওই রিং ফেন্স পলিসি টাইপের ব্যাপারটা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথমের ওই 57 থেকে 1813 পর্যন্ত। আর 1813 থেকে 58 পর্যন্ত যেটা ইন্ডাস্ট্রিয়াল ফেজ ছিল, সেই সময় ছিল হচ্ছে সাবঅর্ডিনেট আইসোলেশন পলিসি। মানে কি, মানে ওর নিচে যারা যারা আছে ওদের সব আলাদা করে দাও, সব কি আলাদা করে দাও, ঠিক আছে। তারপরে আবার 1858 থেকে শুরু করে 1935 পর্যন্ত, 1935 পর্যন্ত, ঠিক আছে, 1935 পর্যন্ত। এই সময় কি হয়? এই সময় হচ্ছে সাবঅর্ডিনেট ইউনিয়ন পলিসি। তারপরে ওরা ভাবে না এদের আলাদা করে রাখলে তো হবে না, এদের আবার এক করো, ঠিক আছে, মানে এদের আবার সাথে নাও, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সাবঅর্ডিনেট ইউনিয়ন পলিসি, একসাথে নিয়ে আসছে, মানে প্রথমে আলাদা করতেছিল, আলাদা করার চেষ্টা করলো, তারপরে আবার এক করার চেষ্টা করতেছে। আর তারপরে যখন 1935 থেকে 1947 যখন স্বাধীনতার কাছাকাছি, যখন এরা
মানে সাবঅর্ডিনেটেড অবস্থায় থাকবে না ভারতীয়রা, ঠিক আছে। ওই সময় ওরা আবার ইকুয়াল ফেডারেশন পলিসি, মানে ওদের সাথে সমান আসনে বসানোর চিন্তা নাই, ঠিক আছে, ওই পলিসি। তাহলে টোটাল 4টে পলিসি গেল। একটা হচ্ছে রিং ফেন্স পলিসি, প্রথমে 1857 থেকে 1813, তারপরে সাবঅর্ডিনেট আইসোলেশন পলিসি, মানে নিচেদের যে সাবঅর্ডিনেট আছে যারা ভারতীয়রা আর কি, যাদের মনে করে ওরা সাবঅর্ডিনেট মনে করে, তো ওদের আইসোলেট করে দাও, আলাদা আলাদা করে দাও। তো সেটা হচ্ছে কোন পর্যন্ত গেল? 58 পর্যন্ত। আর 58 থেকে 35 পর্যন্ত কি যাবে? আবার ইউনিয়ন করো, আর তারপরে হচ্ছে ইকুয়াল ফেডারেশন করো, মানে সমান করা, মানে সমান জায়গায় আনার চেষ্টা। কিন্তু ওই সময় তো আর কোনো কাজ হয়নি, লাস্ট অব্দি যায় তো স্বাধীনতা দেওয়াই লাগলো। আচ্ছা, এই গেল হচ্ছে ব্রিটিশদের পলিসি। এরপরে লাস্ট হচ্ছে যেটুকু আছে আজকের পড়া, 3খানা হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের কয়টা ফেজ আছে? 3টে ফেজ হয়। আমাদের জাতীয় আন্দোলন হবে, সেইটা 3টে ফেজ হয়। এটা কি কি? ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ। এবার ফার্স্ট ফেজে কি আছে? শুরুটা কোন জায়গা থেকে আমরা ধরি? সেটা হচ্ছে যেহেতু কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে ধরা হয়, ঠিক আছে, মানে এর আগে তো আরও অনেক আমাদের মানে আন্দোলন ছিল, কিন্তু সেটাকে তো আর যারা ইতিহাস লিখেছে তারা তো তাদের মতন করে মানে অ্যাকচুয়ালি অন্য অন্য ইতিহাসগুলো বাদ দিয়ে দেওয়া। তো আমরা যেটা মানে ধরা হচ্ছে আর কি, যে ন্যাশনাল মুভমেন্টের মধ্যে, সেটা হচ্ছে কংগ্রেসের দিয়ে ধরা হয়। কংগ্রেসের কি 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, যে ওখান থেকে বঙ্গভঙ্গ কত দিয়ে হয়? 1905। এই 1885 থেকে 1905, এই 20 বছরটাকে কি বলা হয়? মডারেট ফেজ। কি বলা হয়? মডারেট ফেজ। আর 1905 থেকে শুরু করে 1917 পর্যন্ত এটাকে কি বলা হয়? 12 বছর এক্সট্রিমিস্ট ফেজ। কি বলা হয়? এক্সট্রিমিস্ট ফেজ। আর 17 থেকে শুরু করে একদম 47 পর্যন্ত বলা হয় গান্ধিয়ান এরা, অর্থাৎ ওই সময় গান্ধীজির এন্টার করে এবং যে শেষ পর্যন্ত যে 1947 পর্যন্ত। তাহলে 3টে ফেজ কি কি বললাম? একটা হচ্ছে কি মডারেট ফেজ, একটা হচ্ছে কি এক্সট্রিমিস্ট ফেজ, আর একটা হচ্ছে গান্ধিয়ান এরা। তাহলে মডারেট ফেজ কত থেকে কত তো বলো? 85 পাস। আর 1905 থেকে কত পর্যন্ত? 17 পর্যন্ত কি থাকে? এক্সট্রিমিস্ট। আর 1917 থেকে কত পর্যন্ত? 47 গান্ধিয়ানেরা। তাহলে হয়ে গেল, ঠিক আছে, আজকের মতন হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। আমরা পরের দিন অর্থাৎ আগামী দিন আমরা পড়বো হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে। আগামী দিন আমরা পড়বো বিজ্ঞান, আর এইটা পরে তারপরের দিন পড়বো, অর্থাৎ একদিন বিজ্ঞান চলবে, একদিন ইতিহাস ভূগোল এইসব চলবে। আমরা পরের দিন এটা একবার একটু রিভাইজ করে পরের পার্টে যাব, ঠিক আছে। তো তোমরা যারা দেখছো তাদের আশা করি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং তোমরা অবশ্যই থাকো, ঠিক আছে। বাই বাই আজকের মতো।